দা কানাডা, শুভ সকাল বাংলাদেশ। যে যেখানে বসেই আমাদের আজকের শো দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি হজবরল সিজন 3-তে। আজকে আমাদের পঞ্চম এপিসোড। আজকের এপিসোডটা একটা বিশেষ এপিসোড। তো আজকের এপিসোডে যাওয়ার আগে শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্লাটিনাম স্পন্সর নাইচাককে, এবং সেই সাথে আমাদের সজীব বনি ভাইকে আমাদের সাথে থাকার জন্য। তো আজকের পর্বে আমরা যাকে নিয়ে কথা বলবো, আহ, উনি আসলে আমাদের রেজেনার খুবই পরিচিত একজন মুখ। আমরা রেজেনার সবাই মোটামুটি আমরা তাকে চিনি। তো আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা এমন একজন নারীকে, যার গল্প শুধুমাত্র ইন্সপাইরেশনই যোগাবে না, সে অনেকের স্বপ্ন। এবং আজকে তিনি একজন সফল উদ্যোক্তা, একজন অনলাইন বিজনেস ওম্যান। সে সঙ্গে ওনার অনেক অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানবো, এবং আমরা জানবো ওনার এই পর্যায়ে আসার শক্তি, সামর্থ্য এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। তো শুরু করার আগে আমরা প্রথমেই চলুন দেখে আসি এক নজরে আমাদের আজকের গেস্টের বায়োগ্রাফিটা। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় দর্শক মন্ডলী। আপনারা দেখলেন আমরা আজকে বায়োগ্রাফিটা করব, কথা বলবো নাভিন হকের সাথে। তো নাভিন আপু, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনি কেমন আপনি, আছেন? আমি ভালো আছি। আপনি আসলে অসুস্থ, আমরা জানি যে আপনার পায়ে ব্যথা পেয়েছেন। এই অবস্থায় সময় বের করে আসার জন্য ধন্যবাদ প্রথমেই। থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে হজে বড় শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ও, ইটস আওয়ার প্লেজার। থ্যাংক ইউ আপু। ওকে আপু, আমরা তো আপনার বায়োগ্রাফিটা দর্শকদেরকে সাথে শেয়ার করলাম। তো শুরুতেই যদি একটু বলতেন যে আপনার জন্ম কোথায়, বা আপনার নিজের সম্পর্কে যদি আমাদেরকে একটু কথা বলতেন। ধন্যবাদ ভাইয়া প্রশ্নের জন্য। জন্ম ভাইয়া আমার নানু বাড়িতে হয়েছে চাঁদপুরে। আমার মা তখন আমার নানু বাড়িতে ছিল। আমার আব্বু তখন ঢাকাতে জব করতো, তো আমার আম্মু তখন ওখানেই ছিল। তো ওই কারণে আমার জন্মটা আমার নানু বাড়িতেই হয়েছে, এটা গ্রামে। হুম, একদম গ্রামীণ পরিবেশে যেভাবে আগে বেবি হতো আর কি, ওভাবেই হয়েছে। আফটার দ্যাট হচ্ছে আপনার ওখানে মনে হয় আমি কিছু মাস ছিলাম, দেন আম্মু হচ্ছে আব্বুর সাথে মুভ আউট করে চলে গেছে। এবং আই থিঙ্ক আমি 1 বছরের মতো বয়স ছিল হুম যখন হুম। হচ্ছে আমরা বগুড়াতে মুভ করে চলে যাই। দ্য রিজন বগুড়াতে মুভ করে যাওয়ার কারণ হচ্ছে আমার আব্বু টিএনটিতে জব করতেন। তো ওই কারণেই হচ্ছে আমরা টিএনটিতে, ওখানে একটা কোয়ার্টার ছিল, ওই কোয়ার্টারেই আমরা ছিলাম বেশ আচ্ছা। বহু বছর। ওকে, সো চাঁদপুর থেকে বগুড়া, সো বগুড়ায় আপনার ছেলেবেলাটা কেমন ছিল? আমাদের যদি একটু আপনার ছেলেবেলার একটু ধারণাটা দিতেন। চমৎকার ভাইয়া, ছোটবেলাটা চমৎকার ছিল এই কারণে, আমি আমি বড় সন্তান আমার বাবা মার। আম, আর ছোটগুলো বেশ ছোট ছোট, বেশ গ্যাপে গ্যাপে আর কি। তো একটু প্যাম্পার চাইল্ড ছিলাম।
আর আমাদের যেটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় ছিল যে আমরা তো কোয়ার্টারে বড় হয়েছি, আমি জানি না আপনি কোয়ার্টার সম্পর্কে জানেন হ্যাঁ, কিনা। আইডিয়া আছে। কোয়ার্টার হচ্ছে কি অনেক বড় কোয়ার্টার ছিল এবং খুবই সুন্দর। আমাদের বগুড়াতে যারা আমার শো দেখবেন আজকে আসলে তারা রিলেট করতে পারবেন যে এত সুন্দর কোয়ার্টার, আর আমরা মোটামুটি সবাই সবাইকে চিনি। আর আমাদের কাছাকাছি বয়সের প্রচুর ছেলে মেয়ে ছিল, তো ওটা আসলে আনবিলিভেবল মজা ছিল। স্কুল কলেজ বলেন আমার ওখানে আমার মানে একই কি কোয়ার্টারে কি সবকিছু। খেলাধুলা করতেন ও ছোটবেলায়? খেলাটা তো খুব চমৎকার। কি কি খেলা ছিল? যেটা হচ্ছে আজকালকার আমার নিজের ছেলে মেয়ে হয়তো বা ওভাবে খেলে না, তখন তো আর আমাদের ইলেকট্রনিক্স ছিল না হুম আসলে। হুম। আম, আমি যদিও মেয়ে ভাইয়া, বাট আমার তখন থেকে আমার ফ্রেন্ডস বেশি ছেলে ছিল। তার রিজন এমন না যে আমি ইচ্ছা করে চুজ করেছি, তার কারণ ছিল যে আমার সারাউন্ডিং এ হচ্ছে আমার আমার বয়সে যারা তারা ছেলে ছিল এবং ওরা মোস্টলি হচ্ছে বল ক্রিকেট এ ধরনের খেলা খেলতো, এটাও আমি খেলতাম ওদের সাথে, ভালোই খেলতাম, খারাপ খেলতাম না। আর তারপরে হচ্ছে আপনার আমি জানি না বৌমাছি কখনো আপনারা খেলেছেন কিনা। অবশ্যই হ্যাঁ, খেলেছি। ওইটা তারপরে হাডুডু এই খেলাগুলো প্রচুর খেলা হয়েছে। আরেকটা যেটা হচ্ছে তখন আমাদের যেহেতু বললাম যে কোয়ার্টার, আসলে তো কোয়ার্টারে যেটা হয় প্রচুর জায়গা, তো তখন এই যে সাইকেলিং টাইপের জিনিসগুলো আমরা প্রচুর করতাম, বিকাল হলেই বের হয়ে যেতাম মোটামুটি আমাদের এখানে সেখানে আনাচে কানাচে। বাট আমাদের কোয়ার্টারে একটা বিষয় ছিল কি ভাই, আমাদের কোয়ার্টারটা বেশ সিকিউর ছিল। আচ্ছা। মানে আপনার আমাদের সামনে হচ্ছে দারোয়ান আঙ্কেল থাকতেন, তো ওখানে আননোন কেউ ঢুকতে পারতো না, তো আমাদের প্যারেন্টসরা না খুব দুশ্চিন্তা একদম করতোই না। ওকে। তো ওইটা একটা গুড থিং ছিল যে এত ডাকাডাকি কোনো কিছু ছিল না, যখন বিকালে 2 আওয়ার্স একটা টাইম দিয়ে দিত, ওই 2 আওয়ার্স মোটামুটি আমরা যা ইচ্ছা তাই করতে পারতাম। এটা অনেক মজা, অনেক স্মৃতি, প্রচুর স্মৃতি। সো এই প্রশ্নটা আসলে এই জন্য করা যে ছোটবেলায় আমরা যেভাবে করে বেড়ে উঠি আমাদের গঠনের উপর এটা অনেক বড় ইম্প্যাক্ট পড়ে। হুম হুম। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ব্যাপারটা সামনে আরো কথা বলবো যে কেন এই ব্যাপারটা আসছে আসলে। আপনারা জানতে পারবেন, আমাদের সাথেই থাকুন। আচ্ছা আপু, তো ছোটবেলার ব্যাপারটা শুনলাম। সো এরপর তখন স্কুল লাইফটা শুরু হলো। হুম। হুম। টেল আস সামথিং অ্যাবাউট ইউর স্কুল লাইফ। স্কুল ভাইয়া আমি এই যে বললাম তো আমার আমার প্রাইমারি স্কুল ছিল ফুলকলি কিন্ডারগার্টেন। ওখানে শুরু হয় হচ্ছে কেজি থেকে, কেজি তারপর 1, কেজি থেকে ক্লাস 5 পর্যন্ত আমি ফুলকলি কিন্ডারগার্টেনে যাই। এবং ওইটাতে একটা ভ্যান ছিল আগের আগেকার দিনে, জাস্ট আমরা মনে হয় 3 জন 3 জন 6 জন বসতে পারতাম। এবং আমার মনে আছে যে আমরা আমাদের যে কোয়ার্টার, ওই কোয়ার্টার থেকেই আমরা প্রায় 4 জন যেতাম। আমি একটা মেয়ে আর আমার সাথে 3টা ছেলে ছিল। হ্যাঁ, আমরা যেতাম ওখানে। ওইটা কি বলবো, ওই যাওয়া আসাটা যেমন হচ্ছে আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আবার প্রচুর মারামারিও করতাম। হ্যাঁ, আচ্ছা। আবার একজন আরেকজনের মাকে চিনি, তো খুবই বেশি ভয় দেখাতাম যে আজকে তুমি এটা করছো, তোমার মাকে যেয়ে কিন্তু বলে দেবো। হ্যাঁ, তো আন্টিদেরকে এসে বলতাম এবং আন্টিরা আমার সামনে, যেটা হয় ছোট মানুষের সামনে বকা দিত, হ্যাঁ তুমি কেন এটা করছো, ও তো মেয়ে মানুষ। এইটা যখন আবার বলতো আমি খুব ক্ষেপে যেতাম, হ্যাঁ আমি মেয়ে মানুষ মানে। মানে ছোটবেলা থেকেই ডান পিটের যে খুব ব্যাপারটা ওইটা ছিল আপনাদের এইটা, মধ্যে। হ্যাঁ এটা একটু ছিল, আবার কাইন্ড অফ একটু সুইটও ছিল। সুইট মানে হচ্ছে মানে বড়দের সামনে সবার সামনে একদম খুব আলাভোলা, হুম বাট আবার যখন লাইক বাই মাই সেলফ উইথ আওয়ার ফ্রেন্ডস, হুম লাইক তখন লাইক হুম আই এম হুম হুম। সামথিং। আই এম কমপ্লিটলি আন্ডারস্টুড। আমি ওইরকম লাইফই পার করে আসছি। তো এই স্কুলের পর আমরা জানি, আপনার সাথে কথা বলে যেটা আমরা জেনেছি যে মানে আপনার খুব আর্লি যে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আপনার এই স্কুলে থাকা অবস্থাতেই বিয়ে হয়ে যাওয়া, তারপরে হঠাৎ করে কানাডা চলে আসা এবং এখানে এসে আবার নতুন করে লাইফটা শুরু করা এই কম বয়সের মানে ওই ওই এইজটাতে। সো হাউ ইউ হ্যান্ডেল অ্যাবাউট ইট দ্যাট দ্যাট টাইম? উম এইটা যেটা হচ্ছে ভাই, আমার যেটা বললাম যে প্রাইমারি, তারপরে হচ্ছে আমার হাই স্কুল। হুম বাংলাদেশে স্কুল বলতে আসলে এখানে তো গ্রেড 12 পর্যন্ত স্কুল। হুম আমাদের বাংলাদেশে যেটা হয় কলেজ আর কি, গ্রেড 11 12 এ আর কি, ওইটা হচ্ছে আমাদের কলেজ। তো আমার কলেজে যে বিয়ে হয়, কলেজে যাওয়ার পরে বিয়ে হয়, বিয়ে হওয়ার বিষয়টা আসলে একটা মিক্সড ফিলিং আসলে। যেটা হচ্ছে আমার যে এখন হাজবেন্ড, হুম তাকে আমি পছন্দ করতাম, বাট এটাও তখন তো বয়সটা অনেক কম ছিল। তো তখন যেটা হতো যে আসলে বিয়ে করতে হবে এখনই, বা এখনই বিয়ে করে ফেলতেছি, ওই বিষয়টা ওই সময় যখন অ্যারাইজ হয়েছে আসলে তখন মজা ছিল এই সেন্সে যেহেতু ছোট ছিলাম অনেক। তো সাজুগুজু করতে পারবো, অনেক দাওয়াত খাবো, প্রচুর প্রোগ্রামস হবে, গিফট আসবে, এই জিনিসটা একটা মজা ছিল। বাট এট দ্য সেম টাইম বিয়ে করব, কারণ আবার আশেপাশে থেকে সবাই বলতেছিল বিয়ে করলে তো তোমার অনেক রেসপন্সিবিলিটি হবে, এটা সেটা, পড়াশোনা তুমি আর করতে পারবে কিনা। তো ওইটা একটা কনসার্নের বিষয় ছিল। বা যেটা আমার হাজবেন্ড বা হাজবেন্ডের ফ্যামিলির পক্ষ থেকে আসলে এসছে যে না লাইক তোমার কোনো কিছুতেই কোনো কমতি হবে না। তো ওই তো মিক্স একটা ফিলিং আসলে।
মিক্স ওকে। একটা ফিলিং। তো ওই সময়টাতে আমরা মানে আপনার ফার্স্ট বেবি সম্ভবত ওই সময় মানে হয়েছিল, রাইট? না, আমার যেটা হয়েছে যে আমার বিয়ে হওয়ার কিছুদিন পরে আমার হাজবেন্ড চলে আসে এখানে, এবং তার কিছুদিন পরেই আমি চলে আসি। তার পরে যে আমার ছেলে, প্রথম ছেলেটা, হুম। তার কিছুদিন পরে যে আমার ছেলেটা হয়েছে। তো ওই সময় পড়ালেখা, সংসারের সংসারটাও চালানো, অ্যান্ড ওই সময়গুলো কেমন ছিল আপনার? তার আগে একটু বলে নি ভাইয়া, যে আমার এই যে বিয়ে হয়ে যাওয়া, বিয়ের পরে হঠাৎ করে আবার কানাডাতে চলে আসা, বিয়ে যখন আসলে হয়েছে তখন কিন্তু আমি ওভাবে বুঝি নাই যে আমি যে দেশের বাইরে চলে যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, মানে আমাকে বলা হয়েছে, এমন না যে আমাকে বলা হয়নি, বাট লাইক থাকে না যে একটা খুব ভালো করে বুঝে যাওয়া, ওই জিনিসটা ওভাবে বুঝি নাই। হুম। বাট যখন চলছে যে আমরা চলে আসব, তো তখন কাইন্ড অফ ফ্যান্টাসি আমার যেটা হয়েছে যে আমি তো বিদেশ চলে যাব, আমি তো মানে একদম সিনেমার নায়িকা হয়ে যাচ্ছি, আমার তো খুব আলিশান জীবন হয়ে যাচ্ছে। তো ওই সময় যখন আমি চলে আসি, তখন ওই সময়টা আমার সারাউন্ডিং এ সবাই কান্নাকাটি করছিল। আই ওয়াজ লাইক, ইটস ওকে, আই উইল বি ফাইন, এরকম টাইপের। কিন্তু আসলে যখন আলটিমেটলি চলে আসি, তখন খুব কষ্ট হয়েছে, তখন প্রচন্ড কষ্ট হয়েছে। এবং তার কিছুদিন পরেই যেহেতু আমি যেহেতু পড়াশোনা শেষ করে আসতে পারি নাই, আমি আবার আপনাদেরকে বলেছি যে আমি আবার গ্রেড 11-12 এখানে করেছি। তো আমি আবার ওখানে ভর্তি হয়েছি, এবং এট দ্য মিন টাইম আমি প্রেগনেন্ট আমার আমার বড় ছেলেটাকে নিয়ে। তো ওইটা আমার জীবনে সবচেয়ে বেশি স্ট্রাগল পিরিয়ড, যদি আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে, ওই ওই টাইম পিরিয়ডটা, প্রেগনেন্সি পিরিয়ডটা স্ট্রাগল ছিল। কারণ আমি কাজ করতাম পার্ট টাইম তখন, এবং অড জব করতাম, অ্যাজ ইউ নো, যখন আমরা হুম। বিগিনিং এ আসলে আসি। আমার হাজবেন্ডও পড়াশোনা করতো, সেও অড জব করতো। তারপরে যেহেতু আমাদের দুজনের সংসারে তো কিছু কাজ থাকেই, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমার তখন ফুল টাইম পড়াশোনা ভাইয়া। ওই প্রেগনেন্সি পিরিয়ডটা তাও মোটামুটি গিয়েছে, কিন্তু আফটার প্রেগনেন্সিতে আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই। আম, বেশ অসুস্থ থাকি অনেকগুলো মাস। আসলে ওইটা আমার লাইফের মানে সবচেয়ে স্ট্রাগল, যদি কোনো কিছু বলে থাকেন, ওটা সবচেয়ে বেশি স্ট্রাগল। স্বাভাবিক। তো এই বাংলাদেশি শিক্ষার্থী থেকে হঠাৎ করে এসে এই যে কানাডিয়ান মা হয়ে ওঠা, তো এই ব্যাপারটাতে আপনার সবচেয়ে চ্যালেঞ্জ কি ছিল, আর এই ব্যাপারটাতে আপনার সবচেয়ে শক্তি কি ছিল, যে এই সবচেয়ে টাফ টাইমটার কথা যেটা বললেন আপনার লাইফে, এই টাফ টাইমটা উঠে আসার জন্য শক্তি কি ছিল? আচ্ছা, এটা চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি হয়েছে, আমার চ্যালেঞ্জ হয়েছে এই কারণে, আম, আমি তো বললাম যে বাংলাদেশ থেকে যখন আসি, তো হুম। মজার বিষয় হচ্ছে আমি যেদিন বাংলাদেশ থেকে আসি, আমার হাজবেন্ড মোটামুটি আমাকে সব ব্রিফ করে বলে দিয়েছে যে তুমি এটা 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 বলবা, আর যদি কোনো কিছু না পারো তাহলে বলবা নো ইংলিশ। সো আচ্ছা। বোঝেন আমার লেভেলটা, বোঝেন আমি এমন লিটারালি আমি বলেছি। আমাকে যখন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছে, অনেক কোশ্চেন জিজ্ঞেস করলো, এবং সব কোশ্চেনের অ্যান্সার আমি আসলে গুছিয়ে বলতে পারছি না। তো তখন আমি আলটিমেটলি আমার মাথায় আসছে, আচ্ছা আমার হাজবেন্ড তো আমাকে বলেছে এটা, তো আমি বলেছি যে না, নো ইংলিশ। আচ্ছা, তারপর থেকে ওখানে এসে এখানে হায়ার এডুকেশন নেওয়া, আমি যেদিন প্রথম ক্লাসে যাই, লিটারেলি এভরিথিং গোজ অন টপ অফ মাই হেড। হুম। মানে আমার মাথার উপর দিয়ে সবকিছু চলে গেল। এরকম প্রায় আমি আমার হাজবেন্ডের কাছে এসে তো মোটামুটি কান্নাকাটি, বাসায় ফোন করে কান্নাকাটি, যে আমি কিচ্ছু বুঝি না, কিছুই বুঝি না। এরকম মোটামুটি সপ্তাহ দুয়েক আমার গেছে, বাট স্লোলি, যেহেতু আমার বয়সটা কম ছিল আসলে, এবং আমি আরেকটু বলি, আমি ভাইয়া খুব ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ স্পিক করতে পারতাম বলবো। কারণ তখন আমি অ্যাট দ্য সেম টাইম আবার ফ্রেঞ্চ ক্লাসও করেছি, 2 ইয়ার্স ফ্রেঞ্চ স্কুলে ওকে। গিয়েছি, যেহেতু আমি মন্ট্রিয়ালে এসেছিলাম। তো তখন আমি অনেক ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম, আমি যেহেতু কাজও করতাম। তো আম, তো এই বিষয়গুলো বিগিনিং এ আসলে ইজি ছিল না, বাট যেহেতু হয়তো বা একটু কম বয়সে এসছি, তো সবকিছু মোটামুটি উইদিন আ মান্থ অ্যান্ড সোর ভিতরে আমি মোটামুটি নিয়ে নিয়েছি। ওকে, গুড। সো ওই সময়টা সবচেয়ে হেল্প কিভাবে, মানে কারো কাছ থেকে হেল্প পেয়েছেন, বা সব সাপোর্ট কি ছিল আপনার? সাপোর্ট সিস্টেম আসলে, ওই যে আবার বলতে হয়, সাপোর্ট সিস্টেম আমাদের তখন বেশ পরিচিত। আমি যেটা হচ্ছে কি, আমি বেশ মিশুক একজন মানুষ, মোটামুটি আম, কথা বলতে পারি সবার সাথেই। তো অনেকের সাথে পরিচয় হয়ে গেলে মোটামুটি আমার চেনা জানা হয়ে যায়। বা তারপরেও চেনা জানা একটা জিনিস, আর একদম ব্যাক টু ব্যাক সাপোর্ট দেওয়াটা আসলে, যেটা বলে না যে একটা ম্যানের পেছনে থাকে একটা ওমেন,
আমার পেছনে আসলে আমার হাজবেন্ডই ছিল। দ্যাটস দ্যাটস গ্রেট। ওকে, আপু আপনি যেহেতু জানেন, আপনার সঙ্গে শেয়ার করছিলাম, এবং আমাদের দর্শকরা তো অবশ্যই জানে যে আমাদের শোটা চলে আসলে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিয়ে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা আসলে সংক্ষেপে আপনার জাস্ট পাস্টের কিছু জিনিস জেনে নিলাম দর্শকের সঙ্গে শেয়ার করার জন্য। সো কানাডা আসার পর এখন যদি আপু একটু আপনার এডুকেশন যে লাইন আপটা, যে আপনি এখানে এসে আপনি আবারও 11-12 করেছেন, তো সেখান থেকে শেষ পর্যন্ত এডুকেশন লাইন আপটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন, কোন কোন ইউনিভার্সিটিতে কি কি পড়ালেখা করেছেন? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া কোশ্চেনের জন্য। আমি যেটা বললাম যে আমি এসছি, আসার কিছুদিন পরেই হচ্ছে আমি ফ্রেঞ্চ, যেহেতু মন্ট্রিয়ালে এসছি, মন্ট্রিয়ালে এসে আমি ফ্রেঞ্চ জানতে হবে। ফ্রেঞ্চ না জানলে আমি কোনো কাজ-টাজ কোনো কিছু করতে পারব না। তো ১ম এ এসেই আসলে আমি ফ্রেঞ্চ স্কুলে ভর্তি হয়েছি। এট দ্য সেম টাইম আমি ইংলিশ আবার 11-12 এর জন্য ভর্তি হই আমার স্কুলে। ওইটা চলাকালীন অবস্থায় ফ্রেঞ্চটা আমার শেষ হয়ে গেল। ফ্রেঞ্চ শেষ হতে আমরা আবার আমার হাসব্যান্ডের, যেহেতু উনি মাস্টার্স করতো, তো তার পড়াশোনা শেষ হয়ে যাওয়াতে আমরা আবার ক্যালগারিতে মুভ করেছি, আলবার্টাতে। আলবার্টাতে এসে সিনিক লার্নিং সেন্টার, ওখানে আমি আবার আমার গ্রেড 11-12 পুনরায় শেষ করি। শেষ করার পরে হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ ক্যালগারি থেকে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করে কিছুদিন জব করেছি। আমার হাজব্যান্ডও, তখন আমরা মোটামুটি বেশ ওয়েল সেটেলড বলতে পারেন আসলে। বাট ইন দ্য মিন টাইম যেটা হয়, যে তখন ওয়েল অ্যান্ড গ্যাসের বেশ আপস অ্যান্ড ডাউন চলছিল, তো ওকে চলে যেতে হয়েছে ক্যালগারি ছেড়ে। সে চলে গেল ইউএসএ তে, শিকাগোতে। তো আমরা বেশ কিছুদিন ট্রাই করলাম যে আসলে আমাদের লং ডিস্টেন্স হয় কিনা। তো ওভাবে আসলে হচ্ছিল না দেখে আমার জব টব ছেড়ে আসলে পরে চলে যেতে হলো। আর যখন ওখান থেকে আবার আমার শিফটিং যেটা হচ্ছে রেজানাতে, এখানে এসে ভাইয়া আমার বর্তমানে আমি একটা ইসিই ডিপ্লোমা অলমোস্ট ডান, এখনো ডান হয়নি, ওকে, সো পড়ালেখা স্টিল গোয়িং অন। স্টিল গোয়িং অন। ওকে, ডেফিনিটলি আমার এই প্রফেশনালস অ্যান্ড বিজনেস হলেই পড়ালেখার আসলে বিকল্প নাই বিকল্প নেই, কানাডাতে। হ্যাঁ হ্যাঁ। কিছু না কিছু আমাদেরকে আর শিখতেই আমার হবে। কাছে ভালো লাগে, শিখতে ভালো লাগে। হ্যাঁ, এটা আর নিজেকে বিজি রাখা হয় তো হুম। ভালোই লাগে। ওকে, সো আমার পরবর্তী প্রশ্নটা, যখন আপনি শিকাগোতে গেলেন, আপনার এখানে জব ছিল, তো জব ছেড়ে দিয়ে হাজবেন্ডকে সাপোর্ট করার জন্য সিটি সিটি তো আপনি অলরেডি তখন 2-3টা শহর চেঞ্জ করা হয়ে গেছে, হুম হুম হুম। তারপর আবার দেশ চেঞ্জ করা, আবার ফিরে আসা। সো এই যে ডিসিশনটা যে নিচ্ছিলেন তখন, হ্যাঁ, ডিসিশনটা আসলে কেন নিয়েছিলেন? আচ্ছা, এটার পেছনে কারণটা ছিল ওই যে বললাম যে তখন ওয়েল অ্যান্ড গ্যাসের বেশ আপস অ্যান্ড ডাউনস হচ্ছিল। হুম। তো আমরা তখন আসলে অনেক ওয়েল সেটেলড মানে অনেক ওয়েল সেটেলড, মানে আমাদের মানে সর্বোচ্চ লাক্সারি করার জন্য যা যা লাগে, লাইক নর্মাল জাস্ট শুধু হুম। বাড়িটারি কেনা না, মানে মোটে লাক্সারি একটা লাইফ আমাদের সেট হয়ে গেছে। বাট দ্য থিং ইজ, এন্ড অফ দ্য ডে এখানে কিন্তু একটা জিনিস স্বীকার করতেই হবে যে আপনার লাক্সারি যতই হোক, আহ সবকিছু কিন্তু মর্গেজ। হ্যাঁ, ইয়েস। এইটা হচ্ছে অস্বীকার করার কিছুই নেই। তো যেটা হয়েছে, আমার হাসব্যান্ডের জব চলে গেল। তো ইন বিটুইন সে জব খুঁজছিল। কিন্তু আমার একা দিয়ে আসলে খুব একটা বেশি আমাদের ওভাবে আর সার্ভাইভ করতে পারছিলাম না আমরা। তো তখন যেটা আমরা ডিসাইড করলাম যে আচ্ছা, যেখানে তার জব হবে ও সেখানে চলে যাক। দেন উইল সি হোয়াট হ্যাপেন। আই থিংক উইদিন আ মান্থ অ্যান্ড হাফ তার জব হয়ে গেল শিকাগোতে, সে চলে গেল। এবং আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি জব করছি এদিকে। এবং ইন দ্য মিন টাইম ভাইয়া আমার প্যারেন্টসকে আমি স্পন্সর করেছিলাম। আমার প্যারেন্টস তখন আসে যখন হচ্ছে আমার হাজবেন্ড চলে গেল। তা আমি ভাবলাম যে আচ্ছা, আমি যদি এখন চলে যাই, তারা তো এখন মাত্র এসছে, তো তাদের তো ইনিশিয়াল একটা সাপোর্ট দেওয়ার দরকার আর কি। তো ওই সাপোর্টটা আমি কিছুদিন দিলাম, আর ভাবলাম যে আচ্ছা, আমি আমার জব করে যাই। তখন আমার ছেলে, আমার সেকেন্ড বাচ্চাটা ছিল না। তো ভাবলাম যে আচ্ছা, হয়তো বা হয়ে যাবে। বাট ওইটা আসলে খুব একটা ভালো ওয়ার্কআউট করছিল না আমাদের মাঝখানে। মনে হচ্ছিল যে না, আসলে মুভ করা দরকার। এভাবে তো একটাই জীবন আমাদের, এভাবে তো আর চলা যায় না। ইন দ্য মিন টাইম আমার প্যারেন্টসও আসলে সেটেল ডাউন করে ফেলছে। তো তখন it wasn't easy, to be very honest, it wasn't easy, কারণ আমাদের, বললাম তো, আমাদের সব সেট আপ রেখে, সব কিছু রেখে, কিছু বিক্রি করে, দেন জব ছেড়ে আহ, আসাটা, বন্ধু বান্ধব, আমার যেহেতু ভাই আমার স্কুল ইউনিভার্সিটি ক্যালগারিতে, তা আমার বেস্ট একটা বাংলাদেশি বলেন, নন বাংলাদেশি বলেন, আমার বেশ একটা ফ্রেন্ড সার্কেল আসলে ওখানে আছে। তো ওদেরকে রেখে এসে, সবাইকে রেখে এসে, এটা ইজি ছিল না। আর আরেকটা যেটা মোর চ্যালেঞ্জিং ছিল, যে এত কষ্ট করে ধরেন পড়াশোনা করেছি, আমার কেরিয়ার একটা আছে, আমি একটু বরাবরই কেরিয়ার নিয়ে ভাবি। তো আমি যদি ইউএসএ চলে যাই, তাহলে হচ্ছে আমি যেহেতু স্পাউস ভিসাতে যাব, আমি হচ্ছে কোনো কাজ করতে পারবো না। আই হ্যাভ টু বি লাইক হাউস ওয়াইফ। তো ওইটা আর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। তারপরও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, না আসলে যাই, লেটস সি।
where life goes. ওকে। তো আচ্ছা, এর এর মধ্যে আমি মিস করেছি ভাইয়ার ব্যাপারে জাস্ট একটু জানার ছিল যে ভাইয়া কি করছেন আর কি। আচ্ছা, আমার হাজবেন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হুম। ও হচ্ছে আপনার কুয়েট থেকে পাশ করেছিল। আন্ডারগ্রেড করেছে। তারপরে মন্ট্রিয়ালে কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে। আর এখন বর্তমানে হচ্ছে সাস পাওয়ারে কাজ করে। ওকে। সো উই শুড ডু কল ভাইয়া ফর দ্য সেকেন্ড পর্ব, আমাদের সেকেন্ড শিওর। পর্বে নিশ্চয়ই ভাইয়াকে ইনভিটেশন আমাদের দেওয়া উচিত। অবশ্যই। অবশ্যই আমরা দিব, আমাদের সে প্ল্যানও আছে। সুপ্রিয় দর্শক, আমরা জানিয়ে রাখছি যে আমরা নাবিন হককে নিয়ে সেকেন্ড পর্বটা ইনশাল্লাহ আসবে, যদি সময় হয়ে থাকে, আপু সময় দিতে পারে আমাদেরকে। সো উই উইল সি অ্যানাদার পাওয়ার কাপল শো ইন ফিউচার, কি বলেন অবশ্যই, আপু? অবশ্যই। ওকে। সো আমরা আসলে কথা বলছিলাম আপনার এখন আমরা আপনার কেরিয়ারে এখনো আসতেই পারিনি, যে হুম, আমাদের হুম। কথা এখনো শেষই হচ্ছে না। শেষই হচ্ছে না। ওকে, আমরা শিকাগো থেকে ফিরে আসি রেজাইনাতে। তো রেজাইনাতে আসার পর এই যে আরেকবার আপনার চেঞ্জ হলো, হুম, হুম। লাইফ চেঞ্জ হলো, তো এখানে আসার পর দেন হোয়েন ইউ স্টার্ট অ্যান্ড হোয়েন ইউ থিঙ্ক ফার্স্ট টাইম থিঙ্ক করলেন যে আপনি অন্য কিছু একটা করা দরকার? আচ্ছা, রেজায়ানাতে তো আসাটা সে যখন আমাকে বলল যে হুম। আমরা কানাডাতে মুভ ব্যাক করব, তো আই ওয়াজ হ্যাপি। লাইক wherever you go, I don't mind, জাস্ট ক্যালগারিতে চলো, আমরা উইল গো টু ক্যানাডা। তো ক্যানাডাতে আসলে তার রিজন হচ্ছে আমি কাজ করতে পারবো, পড়াশোনা করতে চাইলে পড়াশোনা করতে পারবো, আর আমার প্যারেন্টস, আমার সিবলিংস অল দেয়ার, তো এটা একটা বিগেস্ট রিজন ছিল। দেন আমি এক্সাইটেড ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম যে ক্যানাডাতে ব্যাক করছি। বা যখন আমি আসলে ডে আমি রেজানাতে ঢুকলাম, it was very depressing, মানে আই এম সো সরি টু সে, হুম। মানে এত শিকাগো থেকে রেজাইনা, এটা হচ্ছে খুবই মানে আমি জানি না বুঝবেন কিনা দর্শক, এটা একটা হিউজ একটা কি বলবো কালচারাল সবকিছু। আর আমি খুবই সিটি গার্ল, আমি খুবই ফান পছন্দ করি, সো ওটা থেকে আমার জন্য খুব শকিং একটা মুভ ছিল। ডেফিনেটলি। আমি হ্যাঁ। রিসেন্টলি টরেন্টো ঘুরে আসছি, তো সো আই নো দ্য ডিফারেন্স, অ্যান্ড আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি। দেন তারপর? তারপরে যেটা হলো, আমি ফিউ মান্থের মধ্যে আমি আমি কনসিভ করি আমার সেকেন্ড চাইল্ডের সাথে। তো এইটার সময় এবং কোভিডও প্রায় কাছাকাছি কাছাকাছি সময়টা আসলে তখন আসলো, এবং আমি আমার শিকাগোতে যাওয়া, এদিকে আমার বেবি নিয়ে প্রেগনেন্ট, এই ইন দ্য মিনটা প্রায় 2 বছর আমার লাইফ থেকে চলে গেছে, যেটাতে আমি আনএমপ্লয়েড ছিলাম আসলে। এবং আপনি জানেন আসলে এখানে যারা ক্যারিয়ার করে, আপনার যদি গ্যাপ থাকে ক্যারিয়ারে, তো এটা কিন্তু আসলে খুব হেলদি হয় না। হ্যাঁ? তো যেটা করলাম যে আমার মেয়েটা হয়ে যাওয়ার কিছুদিন পরে আমি জবের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। তো খুব একটা কোথাও থেকে খুব একটা রেসপন্স পাচ্ছিলাম না। এট দ্য সেম টাইম কিছু তো করতে হবে। আমি এত বসে থাকতে পারি না ভাইয়া বাসায়। লাইক লিটারালি ডু নাথিং, এটা আমার জন্য হয় না। তো পরে অনেক জায়গায় ঘোরাঘুরি হচ্ছিল। তখন আমার হাসব্যান্ডই একবার ওর এক ফ্রেন্ডের ওয়াইফ, তার ডে কেয়ার ছিল। আম তো একদিন আমরা গেলাম। তো ও আমাকে বলছে, "দেখো তুমি তো আপাতত কিছু করছো না। দেখো এটা ট্রাই করে দেখো।" কারণ আমার নিজেরও তখন ছোট বাচ্চা। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চা তো আমি পালি। তো আরেকজনের বাচ্চা, আমি কোনো অসুবিধা নাই। তো আমি আ তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কিভাবে শুরু করতে হবে সবকিছু জেনে, তখন হচ্ছে ভাইয়া ওই সুইচটা হিউজ, একদম পুরা 360 ডিগ্রি যেটা বলে আরকি। পুরা ওখানে সুইচ করলাম, এবং আমি ১ম এ আপনার আ স ১ম এ আমি জাস্ট একটা বাচ্চা নিয়েছিলাম, আমার নিজের বাচ্চা সহ। আমি জাস্ট ওয়ান্টেড টু সি লাইক হাউ আই ডু। এবং কাজ করার পরে আসলে I just fell in love with this career. মানে বাচ্চা নিয়ে কাজ করা এটা অসম্ভব মজা। আপনার সত্যি কথা বলছি, এটা যারা বাচ্চা পছন্দ করে, যারা আসলে পছন্দ করে, বাচ্চা সবাই পছন্দ করে। যারা হচ্ছে বাচ্চা নিয়ে অনেকক্ষণ থাকলে স্ট্রেস ফিল করবে, তাদের জন্য হয়তোবা না। বা যারা বাচ্চাকে পছন্দ করে, আপনার যদি লাইফে কোনো স্ট্রেস থাকে, আপনি বাচ্চাদেরকে দেখবেন, আপনার স্ট্রেস উইল গো অ্যাওয়ে। উই আন্ডারস্ট্যান্ড। আমাদের হ্যাঁ। ভাষায় কিডস আছে। তো তখন ১ম বার জব ছেড়ে ১ম বার, ওটা কোন সালের কথা বলছেন যখন ডে কেয়ারটা আপনি শুরু করেন? অ্যারাউন্ড 2020 দিকে। 2020। সো ২০২০ সালে এসে ১ম বার লাইফে ফার্স্ট টাইম আপনি আ কখন টের পাইলেন যে আপনি আসলে একজন উদ্যোক্তা এবং আপনি একজন একটা ব্যবসায়ী এবং আপনি একটা বিজনেস করতেছেন? সো এই ডে কেয়ারের আগে তো যতটুকু আমরা শুনলাম, জানলাম যে আপনি কোনো প্রফেশনালি আমি মানি ইনকামের জন্য কোনো বিজনেস আপনি করেন নাই বা ফর্ম না, করেন নাই। ওরকম কোনো করি নাই ভাইয়া। এখানে যেটা একটু বলি, আমার প্যারেন্টস তো আসলো 2016 এ। আ আমার আম্মু বাংলাদেশে কিছু করতেন না। আব্বু, যেটা বললাম যে আমার বাবা টিএনটির ইঞ্জিনিয়ার ছিলেন। তো আব্বু-আম্মু এখানে আসার পরে ওনারা কাইন্ড অফ লাইক বেকার টাইপস, লাইক ওনাদের একদম কিছু ভাল লাগছে না। হুম। তো জব খুঁজছে ওনারা। তো তখন আমি চিন্তা করে বললাম, আচ্ছা আমার আম্মু রান্না খুব মজা।
তা আম্মুকে বললাম, আম্মু তুমি ওয়াই ডোন্ট ইউ ডু দ্যাট কুকিং বিজনেস, এখানে কুকিং বিজনেস খুব ভালো যায়। আর ক্যালগেরিতে আমার একটা বেশ ভালো একটা ফ্রেন্ড সার্কেলের বেজ আছে, তো ভাবলাম যে কেউ যদি নাও নেয় তাহলে আমার ফ্রেন্ডরা নিলেও মোটামুটি তোমার ব্যস্ততা চলে যাবে। এইটা এই 2017-এর কথা বলছি আমি। তো আম্মু তখন আমার এক ফ্রেন্ডের বাচ্চার বার্থডে দিয়ে শুরু করলো। এটা জাস্ট এমনি রান্না করে দিল যে কোনো কিছু আমি আম কোনো চার্জ কোনো কিছু করব না। যদি সবাই বলে যে আচ্ছা ভালো হয়েছে, দেন আমি শুরু করব। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরা ওটা করলাম এবং ইচ অ্যান্ড এভরিওয়ান লাভড আমার আম্মুর ফুড। তো তখন যেটা হলো, বিজনেস ওটা আমার ছিল না, ওটা আমার মা-বাবার ছিল। কিন্তু ফোন কল, কথা বলা, মানি যত ডিলিজ করা, মানে আসা যাওয়া থেকে শুরু করে এভরিথিং আমি করতাম। ওকে, সো এখান তখন থেকে থেকে আসলে বুঝলাম যে আমি অনেক ভালো ম্যানেজ করতে পারি ভাইয়া। আমি খুব ওকে, ভালো ম্যানেজ করতে পারি। তো ভাবলাম যে আর আমি ম্যানেজ করতে পারি ইন এ ডকুমেন্ট ওয়াইজ, ইন মানুষের সাথে কথা বলার ওয়াইজ। সো তখনই ভাবলাম যে আচ্ছা মেবি দিস ইজ মি। মেবি দিস ইজ মি। সো এইটাও স্ট্রংলি যে খুব যে আসছে তা না। যখন আমি আমার ডে কেয়ারের বিজনেসটা শুরু করার দিকে আর কি, তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি কাইন্ড অফ সেম কিন্তু ডে কেয়ারও কিন্তু প্যারেন্টসদের সাথে কথা বলতে হয়, হ্যাঁ, আমাদের কাস্টমার ডিলিংসগুলো ওভাবে হতে হয় প্যারেন্টসদের সাথে। তো ভাবলাম যে প্যারেন্টস যদি আমাকে পছন্দ করে দেন না, সে আমাকে তার বাচ্চাটা দিবে, রাইট? ওকে, তো ওভাবে ভাবলাম যে আচ্ছা আমার আমার আম্মু যখন কেটারিং করতেন, আমাদের কখনো এরকম হয় না যে আমাদের কোনো আম্মুর কাস্টমার আনহ্যাপি হয়ে গেছে, হ্যাঁ। সো ওই জন্য আমি ভাবলাম যে আচ্ছা না ঠিক আছে, আমার মনে হয় এই জিনিসটা অনেক ভালো, আমি অনেক ভালো পারি। আন্ডারস্টুড। ওকে, আমরা কথা বলছি আপনার সঙ্গে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমাদের ডেকে নিয়ে আরো কিছু প্রশ্ন আছে। শিওর। তার আগে বেশ কিছু কমেন্টস চলে এসেছে। কমেন্টগুলো পড়ে ফেলি, না হলে হারিয়ে যায় সামটাইমস। শিওর শিওর। ওকে, প্রথম কমেন্টটা করেছে আমাদের মুক্তা আপু, রহিমা আলী মুক্তা, ভেরি ইন্সপায়ারিং। থ্যাংক জিনাদারা ইউ। ভাবিও সেম কমেন্ট করেছে, ভেরি ইন্সপায়ারিং। মুক্তা আপু আরেকটা কমেন্ট করেছে, আপু আপনার সাথে আমার ফ্রেঞ্চ স্পিকিং প্র্যাকটিস করব। অবশ্যই অবশ্যই, আমি যদিও অনেক ভুলে গিয়েছি, বাট আমার যেটা হবে এখন আমার সাথে কেউ কথা বলে আমি বলতে পারবো। ওকে, সো আপনাদের দুজনেরই প্র্যাকটিস হবে। অবশ্যই। ওকে, সাদিয়া রূপা আপু বলেছে স্ট্রং ওমেন, ভেরি ইন্সপায়ারিং। থ্যাংক ইউ। আমাদের আফতাব মাহমুদ খোরশেদ ভাই বলেছে গোয়িং গ্রেট, নাভিন হক অ্যান্ড এমদাদ সুমন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের নিয়মিত দর্শক ভাইয়া অনেক ইন্সপায়ার করেন। রূপাপুর থ্যাংক ইউ। আরেকটা কমেন্ট আছে, কালচারাল শক, উই অল উই অল সিটি গার্ল রিলেটেড অ্যাবাউট ইট। ওকে, আমরা যখন শিকাগোর মুভ শিকাগো আউট থেকে অ্যান্ড যখন, শিকাগো হ্যাঁ হ্যাঁ। রিজনের কথা বলছিলাম। অ্যান্ড মাত্র একটা কমেন্ট এসেছে জিনাতার আপুর, মাই ফেভারিট সিস্টার ও অ্যান্ড আপু, হার্ট থ্যাংক ইউ। সাইন, থ্যাংক ইউ। একটা হার্ট সাইনও আছে। হ্যাঁ, ও। ওকে, আমরা ফিরে আসি আপনার কাছে। আপু আমরা কথা বলছিলাম ডে কেয়ার নিয়ে। জি। তো ডে কেয়ার নিয়ে একটা খুব কমন দুটা প্রশ্ন থাকে। বা প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার এক বাচ্চা আছে একটা, আমি বাচ্চাটাকে কিভাবে ডে কেয়ারে দিতে পারি এবং এই ব্যাপারগুলোতে শর্ত কি কি। অ্যান্ড আমরা প্রায় সময় আমরা এই নিয়ে আমাদের ডে কেয়ার নিয়ে আমরা একটা শো করেছিও। সো আমি আপনাকে বেশি ডে কেয়ারে ডিপ করবো না, বাট শুধুমাত্র এই দুটা প্রশ্ন উত্তর দেন যে আমি আমার বাচ্চাকে কিভাবে ডে কেয়ারে দেবো, প্রসেসিংগুলো কি কি জিনিস খেয়াল রাখা উচিত, হুম। এবং আমি যদি একটা ডে কেয়ার শুরু করতে চাই তাহলে আমার কি কি ব্যাপারে খেয়াল রাখা উচিত। আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন ভাই, ইম্পর্টেন্ট কোশ্চেন। যেটা হচ্ছে প্রথম যেটা কোশ্চেন, আপনি যখন আপনার বাচ্চাকে দিবেন, আপনি ডেফিনেটলি যার কাছে বাচ্চা দিবেন, এনভায়রনমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইজ ওকে, ভেরি ইম্পর্টেন্ট কাজ আমি আমি বিন ওয়ার্কিং লং ইন দিস ইন্ডাস্ট্রি। তো যে এরিয়াটাতে থাকবে আপনি দেখবেন যে ওটা ইজ দ্যাট টু ডার্ক, হ্যাঁ, ওর অ্যাক্টিভিটিসগুলো কি। আমাদের কিন্তু একটা চার্ট থাকে ভাইয়া, যে আমরা, আমার যেমন 7টা থেকে 5:30 পর্যন্ত, 7টা থেকে 5:30 পর্যন্ত আই নো এভরি আওয়ারে কি কি করব। তো ওগুলো হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন, ফুডটা জিজ্ঞেস করবেন, হ্যাঁ, ফুডটা জিজ্ঞেস করবেন, ওদের আউটডোর অ্যাক্টিভিটিসগুলো কি হবে, ইনডোর অ্যাক্টিভিটিসগুলো কি হবে, উইন্টারে ওরা কি করে, সামারে ওরা কি করে, এগুলো ডিটেলস আসলে যার কাছে আপনারা দিবেন আর কি। সেন্টার ইজ ডিফারেন্ট, ডে হোম যখন আপনারা যাবেন দ্যাট ইজ অলসো ডিফারেন্ট। সেন্টারের বিষয়টা কি, অনেক মানুষ কাজ করে, ইজ লাইক এভরিওয়ান ক্যান, লাইক এভরিওয়ান সিইং ইচ আদার। সো খুব বেশি একটা গ্যাপ দেওয়ার ওখানে অপশন নাই। যখন কামস টু ডে কেয়ার,
আমাদের তো স্মল গ্রুপ ডে কেয়ার, সো আমি এবং আমার দুটো অ্যাসিস্ট্যান্ট, সো ওয়ান ইজ ফুল টাইম, ওয়ান ইজ পার্ট টাইম, সো ওয়ান ইজ অলওয়েজ উইথ মি, দ্য আদার ওয়ান ইজ নট অলওয়েজ উইথ মি। সো আমরা দুজনই কিন্তু থাকি, তো ওইটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে আমরা কি কাজ করছি আমাদের, এবং প্যারেন্টসকে জিজ্ঞেস করা যে তুমি ডেইলি অ্যাক্টিভিটির কোনো বা উইকলি আমাকে কোনো ভিডিওস বা পিকচার্স তুমি সেন্ড করতে পারবা কিনা। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা আমাদের ডে কেয়ারের বিভিন্ন গ্রুপ আছে ভাইয়া। এবং আরেকটা যেটা হচ্ছে, আমার সাথে আমার যত প্যারেন্টস যারা আমার সাথে এসেছে তাদেরকে যেমন আমি বলি যে আপনারা চাইলে কিন্তু আমার রেফারেন্স চেক করতে পারেন। হ্যাঁ, তো এবং রেফারেন্স চেক করে, এবং দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ লাইক এ আদার জব। আপনি যদি রেফার চেক না করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে হাউ গুড অ্যান্ড হাউ ব্যাড আই অ্যাম। এটা যখন আপনি আপনার বাচ্চাকে দিবেন, ওকে। আর যখন হচ্ছে কেউ ডে কেয়ার ওপেন করতে চায়, হুম, সেটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ এডুকেশনে আপনি জাস্ট ওখানে যাবেন। আমি বেশি কিছু বলবো না, কারণ আপনাদের বলেছেন অলরেডি, শো হয়েছে। ওখানে যেয়ে হচ্ছে হাউ টু ওপেন আ ডে কেয়ার এরকম একটা কিছু আপনি লিখবেন, দেন আপনি ওখানে দেখবেন যে একটা নাম্বার আসছে। হ্যাঁ, ওখানে ইমেল আইডি এবং নাম্বার থাকে। লিটারালি আপনি ইফ ইউ জাস্ট কল দেম, আপনাকে ওরা লিটারালি স্টেপ বাই স্টেপ বলে দিবে। ওখানকার যে কনসালটেন্ট থাকবে ওরা বলে দিবে যে কখন কোথায় কি করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি যতটুকু জানি যে আপনার ডে কেয়ারের অ্যাপ্লিকেশন করার জন্য আপনার সিপিআর, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অ্যান্ড লেভেল 1 সি লেভেল 1টা মাস্ট নিডেড। এটাই বেসিক, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আসলে এগুলো ওয়েবসাইটটার নাম কি বলেছেন? মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন। হ্যাঁ, তো আমরা যদি আপনার এই পুরো ব্যাপারটাকে সামারাইজ করে প্রথমে ডে কেয়ার যদি আমি শুরু করতে চাই, সেক্ষেত্রে যদি আমি বলতে চাই যে ডে কেয়ার শুরু করার জন্য আসলে প্রথম স্টেপ কি, তাহলে প্রথম স্টেপ মিনিস্ট্রি অফ এডুকেশনে গিয়ে হাউ টু আই স্টার্ট এ ডে কেয়ার লিখে সার্চ দিলে যে হ্যাঁ, লিঙ্কটা আসবে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, হ্যাঁ, ওই ওর যে ফোন নাম্বার। নাম্বারটাতে ফোন দিয়ে হ্যাঁ, সরাসরি কথা বলাটাই হ্যাঁ, বেস্ট this is সাজেশন। how I did it ভাইয়া। when I opened it there was no one to talk about, right? ওকে, so আমি লিটারালি হচ্ছে আপনার ওই এডুকেশন, যে মিনিস্ট্রি মিনিস্ট্রি এটা অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন যেটা, ওটাতে আপনার জাস্ট খালি ওখানে ফোন দিলেই হবে। ওরা ফোন দিবে, ফোন দেওয়ার পর ওরা আপনাকে একটা ইমেল আইডি দিয়ে দিবে যে তুমি এখানে ইমেল করো এটা এটা। আর রিকোয়ারমেন্ট তো বললাম, এটা এটা ওকে, রিকোয়ারমেন্ট ওরা চাবে। ওরাও হ্যাঁ, ওরাও ওরা এখান চাবে। থেকে আপনার চেকলিস্ট দিয়ে হ্যাঁ, দিবে অ্যান্ড হ্যাঁ। আর আপনি যেটা apply হচ্ছে করে। আরেকটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি অলমোস্ট ভুলে যাচ্ছিলাম, যেটা হচ্ছে আপনি যদি হোম ডে কেয়ার খুলতে যান, হুম, তাহলে আপনি যদি ভাড়া থাকেন, তো ভাড়ার যে আপনার বাড়িওয়ালা তার কাছ থেকে পারমিশন নিতে হবে। আর যদি আপনার নিজের বাসা থাকে, দিস ইজ ভেরি গুড। তো আপনি তখন আপনার নিজের মতো করে তখন ওরা আপনাকে একটা চেকলিস্ট দিয়ে দিবে যে আপনার ইমার্জেন্সি এক্সিট লাগবে, আপনার লাইটিং লাগবে, ইমার্জেন্সি লাইটিং লাগবে, অল দ্য মানে যত কিছু লাগবে ওরা বলে দিবে চেকলিস্ট আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আসলে ডেকে নিয়ে কথা বলে আরো পুরো একটা পর্বও করা যাবে, হ্যাঁ, আমাদের হ্যাঁ, করার আপনি, ইচ্ছাও হ্যাঁ, আছে যে শুধুমাত্র ডিগ ডাউন ইন হ্যাঁ, ইন ডিটেল যদি আসলে কেউ আপনারা জানতে চান, ডেফিনেটলি আই ফিল ফ্রি টু সে অন ফোন, বা যদি ফেসবুকে কেউ কিছু আমাকে নক করতে চান, কেউ কিছু জানতে চান, ইনশাল্লাহ আমি হেল্প করবো ওটাতে। ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা যদি চাই যে আমরা আরেকটা শো করব শুধুমাত্র ডেকে নিয়ে ইন ডিটেলস, তখন হ্যাঁ, না, অবশ্যই ভাইয়া। ওকে আপু, থ্যাংক ইউ। সো বেশি বেশি দেখলে মানুষ বোর হয়ে যাবে। ওকে, তাও ঠিক। না, বোর হবার মতো শো আশা করি আমরা এখন পর্যন্ত করিনি, যেটা যে শোতে দেখতে মানুষ বোর হয়ে যাচ্ছে। এনিওয়ে আপু, সো এই ডে কেয়ারের পরে পাশাপাশি আপনার যখন এই বর্তমানে যে আরেকটা বিজনেস করছেন, যে জি। অনলাইন বিজনেস, এইটার আইডিয়া কিভাবে আসলো বা এটা কেন চিন্তা করলেন, এবং এটার শুরুটা কবে হয়েছিল, এই শুরু সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, আমার তো ডে কেয়ার চলছে। তো অ্যাজ আই সে, আমার হচ্ছে লার্নিং প্রসেস, কোনো কিছু শিখতে আমার খুব ভালো লাগে ভাইয়া। আমার খুব বেশি আমার ইদার আমি হচ্ছে প্ল্যান করি কোথায় কোথায় ভ্যাকেশন করব, কোন কোন জিনিসটা, কোন অ্যাক্টিভিটিসগুলো আমি শিখবো বা করছি, বা কোথায় এখন যাব, কাদের সাথে যাব, এই ধরনের জিনিস। অথবা অ্যাট দ্য সেম টাইম নিজের কেরিয়ারটাও খুব আমি চিন্তা করি অলওয়েজ। তো আমি অ্যারাউন্ড 21-এর দিকে, 2021-এর দিকে আপনার এই ধরনের বেশ কয়েকটা আমি অ্যাড দেখেছি, যারা এখন হয়তোবা আমার অ্যাড কোথাও না কোথাও দেখে। তো তখন বলছিল যে এরকম, এরকম, এরকম। তো ১ম এ যেমন আমার কাছে খুব একটা বেশি লাগে নাই যে আচ্ছা ঠিক আছে দেখি করব কি করব না। আ পরে কি ফিউ মান্থ চলে যাওয়ার পরে বেশ আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা যখন মানুষ কোনো কিছু ফেক হয় তখন আসলে খুব বেশি দিন কিন্তু চলে না, হুম, রাইট? তো ভাবলাম যে আচ্ছা জিনিসটা এত এত বলছে, আমি একটু দেখি। তো দেন আমার আসলে অনলাইন বিজনেস সিস্টেমে আমি ১ম এ আসলে
আম, বিষয়টাকে জানতে চেয়েছি যে আসলে জিনিসটা কি, যে আমি একটু জানি আগে, রাইট? তো পরে যখন আমি আসলে জানলাম, আই ফেল ইন লাভ উইথ দিস সিস্টেম। ওকে। ওকে, আমি এটাই তো আমি খুঁজছি আসলে, কারণ আমি যেটা বললাম যে আমি খুব ঘুরতে পছন্দ করি, আমার অ্যাক্টিভিটিস খুব পছন্দ। তো ওইটার জন্য আমার টাইমটা খুব দরকার লাইফে। আমার যেমন হচ্ছে অনেক টাইম যেটাতে আমি আমার নিজেকে একটু টাইমটা দিতে পারবো। তো ওটা ভাবলাম যে আচ্ছা, এই ক্যারিয়ারটা যদি আমি সাইড হ্যাসেল হিসেবে শুরু করি, তাহলে হচ্ছে আমার অ্যাট দ্য সেম টাইম আছে, আমি আমি বোথ বিজনেস থেকে অনেক ভালো কিছু করতে পারবো, যেটাতে আমার নিজের জন্য মোর টাইম ইন দ্য ফিউচার আই থিঙ্ক আসবে। তো ওইটা মনে করেই আসলে আমার এই সেকেন্ড বিজনেসটা শুরু করা। ওকে। সো আমাদেরকে যদি এখন যেটা আপনি শুনে ইউ আর ফেল ইন লাভ উইথ, যে লাইনটা ইউজ করলেন যে আমি আমি তো এরকমই কিছু একটা খুঁজতেছিলাম, তো হ্যাঁ, এই কিছু একটা সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু বা আইডিয়া দিতেন যে হোয়াট ইজ আচ্ছা। ইউর দ্যাট বিজনেস, হোয়াট ইজ দ্যাট অল অ্যাবাউট। আচ্ছা, এটা বিজনেসটা আসলে অনলাইন ডিজিটাল বিজনেস। হ্যাঁ, এখানে গদ বাঁধা বিজনেসগুলো যেরকম হয় ওরকম না। গদ বাঁধা বিজনেস বলতে হচ্ছে, যেমন আমাদের যদি একটা রেস্টুরেন্ট থাকে বা একটা গ্রোসারি স্টোর থাকে, তাহলে যেটা হয় যে আমাদের ইনভেন্টরি করতে হয়, আমাদের মাল কেনাকাটি বিষয় থাকে, আমাদের এমপ্লয়ি হায়ার করতে হয়। অ্যাট দ্য সেম টাইম কিন্তু অফিস ওয়ার্ক অনেক থাকে। তো ওটা যেটা হয়েছে যে আমাদের এগুলো কিছুই করতে হয় না। আমার কোনো কেনা-বেচা কোনো কিছুই করতে হয় না। অল আই হ্যাভ টু ডু, যে প্ল্যাটফর্মটা যেটা আছে, ওই প্ল্যাটফর্মটাকে আমার হচ্ছে প্রমোট করতে হয়। এবং এটা আপনি জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা, এটা কিভাবে, তাহলে কিভাবে কাজ করছে? আপনারা জেনে থাকবেন যে আমাদের কিছু ট্রাম আছে, যেমন ড্রপ শিপিং, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেট। এটা যারা বুঝে, ফানেল ইউজ, এই জিনিসগুলোর মাধ্যমে অটোমেটেড সিস্টেমে এই জিনিসটা চলে, যেটা হচ্ছে আপনারা লিটারালি, আমি ঘুমায় আছি, আমি ঘুমায় থাকলেও আমার বিজনেস চলছে। আমি এখন আপনার শোতে আছি, আমার বিজনেস ইজ অনগোয়িং। কাজ এটা কিভাবে জানেন? এটা যেমন হচ্ছে, এই যে একটা আপনি লাইভ করছেন, এরকম কোনো একটা ভিডিও আমি করেছি এবং এটা আমি আমার অনলাইনে, আমার যে ওয়েবসাইট আছে, হুম হুম। ওয়েবসাইটে আমি দিয়ে রেখেছি, দিস ইজ গোয়িং অন, দিস ইজ নট স্টপিং। সেটা অনগোয়িং হচ্ছে এবং এটা অনগোয়িং প্রসেস চলছে, এটাতে আমার আর কিছু করতে হবে না। তো এই জন্যই হচ্ছে এটা, লাইক ইটস এ ভেরি গুড বিজনেস। এটা, দিস ইজ ওয়াই আই ফেল ইন লাভ। ওকে। অ্যান্ড এটাতে সময় আপনার কিরকম যাচ্ছে এই বিজনেসটা করাতে আ শুনে? সময় কতটুকু দিতে হয়? হ্যাঁ। হ্যাঁ, সময়টা খুব কম দিতে হয় ভাইয়া। অ্যাজ আই সেড, একটা ভিডিও বানাতে আপনার কতক্ষণ লাগবে? 10 to 15 মিনিটস, যদি নিউ মানুষও হন। একটা আম একটা ফেসবুকে পোস্ট দিতে, যেমন আমাদের পেজে হচ্ছে আমরা মিনিমাম 2 to 3 পোস্ট দেই। একটা পোস্ট দিতে তো ফিউ সেকেন্ডের বিষয়, রাইট? আর যখন কেউ আমাদেরকে সাথে কথা বলে, তো কথাও আমরা যেমন হচ্ছে ওরকম করে কথা বলি যে আচ্ছা ঠিক আছে, আ আম 10 to 15 মিনিটস, ম্যাক্স হাফ অ্যান আওয়ার আমার কারো সাথে কথা বলে হয়ে যাচ্ছে। সো আমার দিনের আসলে ২ ঘন্টার বেশি আমার এখনো পর্যন্ত দিতে হয় নাই। এবং ওকে। এই ২ ঘন্টা লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি দিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ আই এম ডুইং ভেরি গুড ভাইয়া। আই এম ডুইং ওকে। ভেরি গুড। সো যদিও এটা জিজ্ঞেস করা ঠিক না যে ডুইং ভেরি গুড বলতে আসলে আপনি কিরকম ইনকাম করছেন, বাট আপনার কি অ্যাপ্রক্সিমেট যারা নতুন আসবে বা আসতে চায়, যা আই ওয়ান্ট টু স্টার্ট দ্যাট বিজনেস, আমি স্টার্ট করতে চাইলে আমার ইনকাম কেমন হবে, এটা খুব কমন একটা প্রশ্ন থাকে, উহু, আগ্রহ থাকে। সো আমি সেটা না জেনে তো কেউ আসবে না। উহু। সো আপনি কি আমাদের দর্শকদেরকে একটু আইডিয়া দিতে পারেন যে যদি ওয়েন ইউ ফার্স্ট টাইম স্টার্টেড, তখন আপনার কি পরিমাণ ইনকাম হয়েছিল বা কি মানে অপরচুনিটিটা কিরকম এই বিজনেসটায়? Opportunity is very high ভাইয়া। থ্যাংক ইউ ফর asking this question. ভেরি গুড কোয়েশ্চেন। যখন আমি শুরু করেছি, টু বি ভেরি অনেস্ট, আমার তখন কোনো আর্ন ছিল না। কোনো বিজনেস এরকম পৃথিবীতে নাই যেটাতে আপনি আজকে শুরু করবেন, কালকে থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে। সেম উইথ মাই ডে কেয়ার বিজনেস অ্যাজ ওয়েল। লাইক দ্য ডে আই স্টার্টেড, আমি কিন্তু আমার 12 কিডস পাই নাই at the same time, right? সেম হচ্ছে আমার অনলাইন বিজনেস। when I started, আমি যখন স্টার্ট করি ভাইয়া কোনো কিছু, এটা আমার ডে কেয়ার বলেন, আমার অনলাইন বলেন, আমার আদার্স জবস বলেন, আমি ওভাবে ডেডিকেটেড হয়েই থাকি যে আমি না 6 মান্থ এটাকে শিখবো এবং আমি ঠুটস্থ করে ফেলবো এই জিনিসটাকে। সো আই উইল পুট এভরিথিং অন মাই মাইন্ড। আমাকে যখন কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে, যেন আমি বলতে পারি। ওকে, যখন আমাকে কেউ কোয়েশ্চেন করবে, আচ্ছা তোমার বিজনেসটাকে নিয়ে একটু বলো তো, কি বিজনেসটা? তো আমি যদি বলতে না পারি, তাহলে মানুষ কিন্তু আসলে পছন্দ করবে না। তা আমি ওভাবেই নিয়েছি যে আমি 6 মান্থের মতো মোটামুটি এটাকে আমি বেশ একদম পুরাটা যতটুকু আমার আয়ত্তায় নিয়ে আসা দরকার নিয়ে আসছি। এবং আমার ইনকাম শুরু হয়েছে অলমোস্ট ইয়ারের ভেতরে ইনকাম শুরু হয়েছে। বিগিনিং এ আপনার ৩ ডিজিট ছিল। আমি পুরাটার নাম্বারটা বলতে ওকে। চাই না। বাট এখন যদি আপনি বলেন যে এতদিন পরে এসে আপনার ইনকামটা কেমন? তাহলে বলব ভাইয়া ইজ অ্যারাউন্ড ৬। ওকে।
সো ইটস এ গুড বিজনেস আই গুড হোপ। বিজনেস। তো বিজনেস নিয়ে আমার মনে হয় যে বসা উচিত আপনার সঙ্গে একদিন, অবশ্যই, অবশ্যই। জানা উচিত আসলে ব্যাপারটা কি, হোয়াটস গোয়িং হ্যাঁ, অন। এটা ডেফিনেটলি ইটস এ লাইফ চেঞ্জিং ওয়ান। ওকে। সো বাট আমার মতো যদি কেউ আপনার সঙ্গে কথা বলতে চায় তাহলে তো কথা বলতে পারবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমার হুম হুম। একটা পেজ আছে নাবিন ফাতিমা, আপনারা ওখানে যে নক করতে পারেন। আর তা না হলে আমার একটা ওয়েবসাইট আছে www.fatima.knesa.com, এটাতে গেলে আপনারা আমার ওয়েবসাইট দিবেন, ওখানে আপনারা আমাকে ডেফিনেটলি কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। ওকে। অ্যান্ড সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদের জন্য এই ওয়েবসাইট এবং আমাদের ওনার ডে কেয়ার এবং এই অনলাইন বিজনেসের যে লিঙ্ক তিনটা থাকবে, সেই তিনটা আমাদের ডিসক্রিপশনেও পেয়ে যাবেন এবং আমরা কমেন্টে আপনাদেরকে দিয়ে রাখবো। জি, তো থ্যাংক ইন ইউ। ফিউচার যদি কারো দরকার হয়, ইউ ক্যান হুম, হুম, জাস্ট সি ইট ফ্রম দেয়ার। ওকে থ্যাংক আপু, ইউ ভাই। আমরা এই বিষয় নিয়ে শুনলাম, আর আপনারও আরো বেশ কিছু অ্যাক্টিভিটি, এই ব্যবসাটা নিয়ে আমরা আবার আসবো। তো জি, আমি জি। যেন বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার মিস না করে ফেলি, তো হুম, কিছু প্রশ্ন আগে আগে করে ফেলি জি, 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 দর্শকদের শিওর, জন্য। শিওর। তো আচ্ছা, অ্যাজ এ মাদার, অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার, আপনি ডে কেয়ার এবং এই বিজনেসের পাশাপাশি লাইফে আর কি করেন? আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভাইয়া। ওকে। আহ, আমার একটা পেজ আছে, পেজটাতে আমি এখনো অ্যাক্টিভ হতে পারি না, বাট ইউটিউব চ্যানেলটাতে আমি অ্যাক্টিভ। এটা মোটামুটি আই এম নট টু শিওর এটা অনেক ভালো কি খারাপ, অ্যারাউন্ড 70K সাবস্ক্রাইবার আমার আছে আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে, এখান থেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি এখান থেকে কোনো মানি আর্ন করেন, নো, এখনো করি না। বাট অ্যাজ ইউ নো, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো না, এগুলো হচ্ছে স্লোলি গ্রো হয়, বাট ওয়ান্স ইট গ্রো ইট গ্রোস। হ্যাঁ, ওকে। সো এটাও হচ্ছে আমার দিনের একটা অংশ। আমার সময় আসলে ওখানে চলে যায়, কারণ আমার ভিডিও করা, ভিডিও অবশ্য আমার হাজবেন্ড করে দেয় ম্যাক্সিমাম যখন আমরা ঘুরতে যাই। লাকি ইউ। থ্যাংক ইউ, বাট ডাইরেকশন কিন্তু আমি দিই। ওকে। আচ্ছা, মানে হ্যাঁ। ক্রেডিট পুরা দেয়া যাবে না, না, ক্রেডিট পুরা ছাড়া দেওয়া যাবে যাবে না, না, হ্যাঁ। নো, 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 নো। এটা উই আন্ডারস্ট্যান্ড, না, না, আই উই থিঙ্ক উমেন বাকি ডাজ নট আমাদের ডু দ্যাট। পুরুষ দর্শক সবাই বুঝে গেছে বাকি ব্যাপারটুকু, ক্রেডিট দেয়া পুরোপুরি ছাড়া যাবে না। না, না, পুরোপুরি ছাড়া যাবে না, না, আচ্ছা, না, ওকে, হ্যাঁ। আগে বাড়ুন তো প্লিজ। ওটার এডিটিং টেডিটিং সব আমি করি ভাইয়া সোফার। হুম হুম। তো ওটাতে বেশ সময় যায়। অ্যাজ ইউ নো যে এডিটিং জিনিসটা কিন্তু বেশ, আমি অত প্রো না, আমি খুব স্লো যাই, মানে আমার কাজ করতে খুব সময় লাগে, যেহেতু আমি অনেক বেশি এক্সপার্ট না। তো ওই জন্য সময়টা একটু বেশি যায়। তো এটা একটা আমার আলাদা কাজ আর কি। ওকে। হুম। সো আপনি বলছিলেন আপনার ইউটিউব চ্যানেলে 70,000 সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার। অ্যান্ড এটা ভালো নাকি খারাপ বুঝতে পারছেন না, বিকজ অফ এখনো যেহেতু আপনার এখান থেকে ইনকাম শুরু হয়নি। হ্যাঁ, এখনো ওরকম বলার মতো কিছু শুরু হয়নি। ওকে। অ্যান্ড লেট মি ইনফর্ম ইউ, আই থিঙ্ক এটা আপনার জানার কথা, 70K ফলোয়ার্স ইজ এ হিউজ অ্যামাউন্ট। ওকে। হ্যাঁ, সো খারাপ না 70,000 আলহামদুলিল্লাহ। ফলোয়ার করতে অনেক হ্যাঁ, অনেকের। আপনারা আজকে যারা দেখছেন তাদেরকে আমি আপনারা ডেফিনেটলি দিয়ে দিবেন, ফলো করলে ডেফিনেটলি আরো কিছু বেড়ে যাবে। আশা করি কিছু না কিছু তো অবশ্যই কিছু বাড়বে না কিছু আমাদের না বাড়বে অবশ্যই। দর্শকদের। ওকে। সো ইউটিউব চ্যানেল, রিলস, অ্যান্ড আমি দেখেছি আপনার ইউ ডু দ্য ট্রাভেল ব্লগস। ইয়েস, হ্যাঁ, এই মোস্টলি এই মোস্টলি ট্রাভেল অ্যান্ড আমার, ব্লগগুলো নিয়ে একটু বলুন। হ্যাঁ, আমার ভাইয়া ট্রাভেল ব্লগস গুলো বেশি। আর আমি একটু ওই যে ছোটবেলা থেকে একটু মানে ডান পিটেও ঠিক না, আবার মানে অনেক হুম হুম। খুব যে একদম সাদাসিধা টাইপেরও না, তা আমার একটু অ্যাক্টিভিটিস করতে খুব পছন্দ। তো ওগুলো হচ্ছে, ওগুলোর ভিডিওস আমি দেই আর কি মোস্টলি। এটাই এই হচ্ছে যে আমার। অ্যাক্টিভিটি করতে পছন্দ, হুম, যে হুম। শব্দটা বললেন, এখান থেকে প্রশ্নটা করছি, এই অ্যাক্টিভিটির আন্ডারে আপনার কি কি অ্যাক্টিভিটি আছে? এইটার আন্ডারে অনেক কিছু আছে ভাইয়া। আমি যখন ছোট ছিলাম, আপনাকে বললাম না যে আমরা হুম কোয়ার্টারে বড় হয়েছি, তখনই আমি সাইকেল চালানো শিখেছি। এটা আমি কাইন্ড অফ, আমার যারা ছেলে বন্ধু, তো তখন ওরা শিখতো, ওদের কাছ থেকে নিয়ে নিয়ে, তখনও আমাকে সাইকেল কিনে দেওয়া হয় নাই। হ্যাঁ, তো হুম। তখন ওদের কাছ কিন্তু থেকে নিয়ে যেহেতু আমি মোটামুটি ডান পিটে, সেহেতু আমি হ্যাঁ, হ্যাঁ, ছেলেদের কাছ থেকে সাইকেলটা মোটামুটি নিয়ে নিতাম। মোটামুটি নিয়ে শিখে হ্যাঁ। ফেলছি। যখন শিখে ফেলছি, আমার আব্বু দেখছে, আমার আব্বু, আম, আমার আম্মু, উম, এনারা আসলে, আমি খুবই ভাই, আমি দ্য কুইন অফ দ্য হাউস। আসলে আমি হুম। মাশাল্লাহ, সব মেয়েরাই এরকম, বাট আমার পুরা পরিবারে আমি, আমার মানে পুরা এন্টায়ার ফ্যামিলি, আমার হাজবেন্ড জানে, মানে আমি পুরা কুইন ট্রিটমেন্ট হই ওখানে। তা ওকে। আমাকে আমার বাবা দেখার পরেই হচ্ছে উনি সাইকেল কিনে দিল, এবং বাদ বাকি যতটুকু প্রো হওয়ার জন্য যা যা করতে হয় এভরি ডে বিকালে, হুম হুম। অতটুকু আমার আব্বু আমাকে শিখিয়েছে। এবং যখন শিখে গেলাম আসলে, তখন খুব ভালো শিখে গেলাম, খুব ভালো শিখে গেলাম। আর আমি খুবই হ্যাংলা পাতলা ছিলাম ভাইয়া। তো যেটা হলো যে তখন ওই যে বললাম যে আমার ছেলের ফ্রেন্ড বেশি ছিল, এবং ওরা বিভিন্ন জায়গায় রেস করতো, ওটা আমি দেখতাম। আমি আবার উমেন স্কাউটও ছিলাম যখন স্কুলে ছিলাম আর কি। ওকে। হ্যাঁ, তো ওই কারণে হচ্ছে খেলাধুলা তো করতামই,
এবং ওই সাইকেলিং জিনিসটা তখন একদম মাথায় চলে আসলো। এবং আমার আব্বু হচ্ছে ভাইয়া মোটরসাইকেল চালাতো। তো তখন তো একটু ছোট ছিলাম, মোটরসাইকেল ওই দেখতাম, খুব ইচ্ছা করতো এটাও সাইকেল সেটাও সাইকেল, তো আমি এটা চালাতে পারলে ওটা কেন চালাতে পারবো না, আমি কোশ্চেন করতাম আব্বুকে। তা আব্বু বলতো যে না, তোমাকে একটু বড় হতে হবে, তুমি এত ছোট অবস্থায় পারবে না। তো আমি যখন আই থিঙ্ক নাইনে নাইনের পরেই আমি মোটামুটি মোটরসাইকেল শেখানো শুরু হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ। শেখানো শুরু হয়ে গেছে এবং চুরি টুরি করে নিয়ে যেতাম, এই হুম। অবস্থা। বাংলাদেশে থাকা অবস্থায় লাকিলি কখনো অ্যাক্সিডেন্ট করি নাই, বাট পড়ে টরে গেছি, মানে ওরকম মেজর অ্যাক্সিডেন্ট হয় নাই, পড়ে টরে গেছি, শেখার সময় অনেক পড়ে গেছি। হ্যাঁ। হুম। হ্যাঁ, জি ভাইয়া বলেন। না না, আমি জাস্ট ওয়েট করতেছিলাম। সো আপনার সাইক্লিং, সাইক্লিং, বাংলাদেশে সাইক্লিং কমে ইয়াতে কিসের জন্য অ্যাড ছিলেন আপনি সাইক্লিং এর? সাইকেলের যে রেস যেটা হতো, ওই যে ওই ধরনের। হ্যাঁ, সাইক্লিং রেস করেছেন, আপনি স্কাউটিং করেছেন। আমিও স্কাউটিং এ, যারা বাংলাদেশে আছে সবাই হ্যাঁ জানি হ্যাঁ, আমরা যে সবাই যায়। বাংলাদেশি স্কাউটিংটা একটা ডিফারেন্ট একটা ডিফারেন্ট ভাবে একটা। ট্রিট হুম করা হুম হয়েছে, ভেরি গুড থিং। হুম। আপনি দেন মোটরসাইকেল, সো এন্ড অ্যান্ড দেন ওই যে বাংলাদেশে তো আমার লাইফটা খুব ছোট। না, বাংলাদেশে, এখানে আসার পর হ্যাঁ, যে আমি বাংলাদেশের ব্লগে লাইফটা, যেগুলো বাংলাদেশের লাইফটা দেখছিলাম। যেহেতু ছোট, তো এখানে যখন আসলাম তখন সাইকেল আমি আসার পরপরই কিনে ফেলছি। সাইকেল তো আমার তো হুম লাভ হুম। অফ মাই লাইফ। সাইকেল কিনে ফেললাম। মোটরসাইকেলটা আর আমি তখন কিনতে পারি নাই, কারণ সাইকেলে তো আর এখানে লাইসেন্স লাগে না, মোটরসাইকেলের লাগে। এবং মোটরসাইকেলের যারা এখানে লাইসেন্স আছে তারা কিন্তু জানেন খুবই স্ট্রিক্ট রুলস এখানে, মোটরসাইকেল লাইসেন্স নেওয়াটাও খুব এক্সপেন্সিভ, তো রুলসটাও খুব আমি এক্সপেন্সিভ। যতটুকু জানি, আমি রেজিনাতে আসার পর আমার যদিও খুব বেশি দিন রেজিনাতে হয় নাই, বাট হজবল সৌজন্যে হোক বা আমাদের বাকি বন্ধুদের সৌজন্যে যতটুকু আমি জানতে পারছি বা দেখছি, আমি কোনো মোটর বাইক লাইসেন্স হোল্ডার কোনো ফিমেলকে রেজিনে চিনি না। তো আমার পরিচিত আপনি হচ্ছেন একমাত্র লেডি বাইকার এখানে। হ্যাঁ, তো এই আমিও। ব্যাপারটা আপনি কিভাবে এনজয় করেন? এটা আমি অনেক এনজয় করি ভাইয়া, এই ধরনের জিনিসগুলাই আমি খুব এনজয় করি। আমি যদি পারি কালকে প্লেন চালানো শিখে যাবো, বাট ওটা আমি পারতেছি না। হ্যাঁ। এটার কিন্তু অপশন আছে, ওয়েট হ্যাঁ, করুন আমি আমাদের। আমি শুনেছি একজন আছে, বাট দেখতে হবে যে কত এক্সপেন্সিভ। বাট যেটা আমার আয়ত্তে ছিল ভাইয়া, যেমন স্কেটিং শেখা। স্কেটিং আমার আমার হাজবেন্ড যখন কোনোদিনও যদি শোতে আসে, ও বলতে পারবে যে আমি এত ডেডিকেটেড, আমার স্কেটিং আমি শিখবোই শিখবো। হুম, আমি সারাদিন কাজ করে, আমার কাজ করে অন্ধকারে একা একা, আমাকে তো কেউ শেখানোর নাই। হ্যাঁ, তা আমি জাস্ট ওকে বলতাম যে তুমি জাস্ট খালি আমার সাথে থাকবা, আমি জাস্ট তোমাকে ধরবো, ধরে খালি শিখবো রাত্রেবেলায় ঠান্ডার মধ্যে। ওভাবে করে শিখেছি ভাইয়া, ওভাবে করে স্কেটিং ওকে। শেখা। স্কেটিং এন্ড হ্যাঁ, বানজি জাম্পিং? বানজি জাম্পিং তো শেখার কিছু নাই না আসলে। না, মানে ওটা কয়বার করা জাস্ট হচ্ছে বা এটা কোথায় করা একবারই করা হয়েছে? হয়েছে, ক্যালগেরিতে। ক্যালগেরিতে? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটু সাহসের দরকার। হুম হুম। আর আপনার যদি কোনো হার্ট প্রবলেম থাকবে থাকে তাহলে প্লিজ করবেন না। হ্যাঁ। আর যেটা হচ্ছে আপনার স্নো বোর্ডিং, এটা আমি করি, এটা আমি খুব প্রো না আসলে, হুম হুম। বাট এটা আমি করি, এটা আমার ছেলের সাথে। তো এটা ইচ ইয়ার যত বছর, যেহেতু এটা উইন্টারে করতে হয়, তো আমার আমার থেকে আমার ছেলে এখন বেশি প্রো হয়ে গেছে, বাট আমি পারি। আমি করতে ওকে, পারি। দ্যাটস হ্যাঁ। হচ্ছে। এন্ড রিসেন্টলি আমি আপনার পেজে দেখছিলাম যে বাইক স্কুটিও আপনি ট্রাই করেছেন মায়ামিতে। ও আচ্ছা, হ্যাঁ, মায়ামিতে হচ্ছে আপনার আমি এটিভি চালিয়েছি। হুম হুম। এটিভিটা খুব ফান। কেউ যদি, এটা খুবই সহজ আসলে চালানো, এটা মানে যে কোনো কেউ চালাতে পারবে, ইটস ভেরি ফান। মানে আমার কাছে এটা প্রচন্ড ফান লাগছে, কারণ আমাকে নিয়ে গেছে খুবই রাফ একটা রোডে, এবং খুব বাম্পি, খুবই ওয়াটারি, হুম। লাইক ইটস লাইক ভেরি রাফ এন্ড টাফ। তো ওখানে হচ্ছে 1 ঘন্টা আমাকে, মানে দ্যাটস ইয়োর্স, ওকে তুমি এবার চালাও, এবং আমি চালাইছি, আমি প্রচন্ড মজা পাইছি। হ্যাঁ, তারপর জেট স্কি আমি চালিয়েছি। হুম। এটাও খুব মজা, এটা প্রচন্ড মজা। এটা এটা চালানো খুব বেশি আসলে কঠিন না, সত্যি কথা, এগুলো একটা চালানো কঠিন না। জাস্ট খালি ইচ্ছা আর একটু সাহস থাকতে হবে আর কি, আমার কাছে মনে হয়। ওকে। সো আর কিছু কি বাদ দিয়েছি আমরা, যে করা হয়েছে বাট বলা হয় নাই? না, করা হয়েছে এরকম বলা হয়নি তাই না, বাট আমি হচ্ছে করবো একটা জিনিস, এটা। এটা আমার পরবর্তী প্রশ্ন এটাই আসতো যে ওকে, হ্যাঁ, সো হোয়াটস নেক্সট এটা কি ইন ইউর বলবো, এটা লিস্ট? এটা দেখবে দর্শক, অসুবিধা নাই। হ্যাঁ, আমার বলা যাবে না, না, সিক্রেট? একটু আসুক তারপরে। আচ্ছা, ওকে। হওয়ার পর, সো আপনার বাকেট লিস্টও নিশ্চয়ই হ্যাঁ সামনে হ্যাঁ, আরো আমার আছে। বাকেট লিস্ট ভাইয়া অনেক, এই জিনিসটা আমার প্রচুর, ওকে। সো বাকেট লিস্ট শেষ হচ্ছে সুপ্রিয় না। দর্শক মন্ডলী, আমরা নাবিনুকের সাথে কথা বলছিলাম। সো ওনার বাকেট লিস্ট নিয়ে উনি আরো নেক্সট ব্লগটা আসবে, এমন আমাদের আসলে আরো ওনার সঙ্গে অনেকগুলো ব্যাপারে কথা রয়ে গেছে। তো আমরা একটু এই ব্যাপারটা থেকে পরবর্তী একটা প্রশ্ন যাচ্ছি। শিওর ভাই। ওকে আপু, সো এখন যদি আমি অ্যাজ এ ফিমেল, আমি যদি কোনো ফিমেল হই বা আমি যদি এটা মনে করি এখন আপনার অ্যাক্টিভিটিস অ্যান্ড লাইফটা ইয়ার পর যে ওকে আই ওয়ান্ট টু অলসো ডু দ্যাট, বাট সামহাউ আই ক্যান নট ডু দ্যাট,
আমি এটা করতে পারতেছি না, আমি এটা করতে চাই, হুম এরকম যদি আমার মনে হয়, তার মানে দাঁড়াচ্ছে যে দের ইজ এ গ্যাপ ইন মাই লাইফ। তো হুম আপনি তাদের জন্য, বা যদি কেউ যেটা নিয়ে আমরা শুরুতে আমরা লিখেছিলাম যে স্বাধীন যে হুম ব্যাপারটা, সো এই মানুষগুলোর জন্য আপনার কিছু যদি বলার থাকে প্লিজ। আমি তো ভাইয়া কাউকে ওভাবে কোনো কিছু, আমি জানি না আমি বলার মতো কেউ কিনা, কাউকে কোনো অ্যাডভাইস আমি দিতে চাচ্ছি না, বাট আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার মোটরসাইকেলের চালানোর পেছনের যে স্টোরিটা, আমার ছোট মামা 2096 আই থিঙ্ক, আমি তখন অনেক ছোট, 96-এ আমার ছোট মামা ঢাকা থেকে চাঁদপুরে যাচ্ছিল, যাওয়ার পথে হচ্ছে উনি অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ হয়েছে। তো তারপর থেকে আমাদের বাসায় যেটা হতো যে আমাদের বাসায় মোটরসাইকেল আমার বাবা থেকে শুরু করে আমার ভাই, আমার অন্য মামারা, আমার চাচারা, ফুপুরা, এভরিওয়ান ইজ ব্যান্ড। মোটরসাইকেল আর চালাতে কেউ পারবে না। তো আব্বু যেমন তাও চালাতো, আব্বু বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা পর্যন্ত অ্যালাউ ছিল। তারপরে যেটা হচ্ছে আব্বু আমাকে চুরি চুরি করে শেখাতো যে আম্মু রাগ হয়ে যাবে। তারপর এখানে আসার পরে আমার হাজবেন্ডও সেম, তাদের বাসা থেকে ওর মা বলছে তুমি যাই চালাও বাবা, তুমি মোটরসাইকেল চালাতে পারবা না। বাট এই যে ইচ্ছা শক্তি না মানুষকে অনেক দূরে নিয়ে যায়। আপনার যদি কোনো কিছুতে ইচ্ছা থাকে, আপনি এনি হাউ মানুষকে কনভিন্স করতে পারবেন, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ে, ইউ উইল হান্ট ডাউন এভরিথিং। বুঝছেন, এভাবে আপনাকে ওয়ে বের হয়ে যাবে। এবং আমার সেম হয়েছে, আমি ওভাবে আমি আলহামদুলিল্লাহ সবাইকে কনভিন্স করতে পারছি। অ্যান্ড কাইন্ড অফ লাইক সামটাইমস নিজেকে প্রুভও করতে হয় যে আচ্ছা ঠিক আছে, আই এম কেপেবল অফ ডুইং দিস, অর আমি পারবো ইনশাল্লাহ। আম, তো ওইটাই আর কি, অ্যাডভাইস কিছু না আসলে। আমার কাছে মনে হয় যে যে যেটা করতে চায় বা করতে চান আপনারা, জাস্ট ডাই ফর ইট, দ্যাটস ইট। ওকে, এটাও সুন্দর টিপস দিয়েছেন যে যদি কিছু করতে চান জাস্ট ডাই ফর ইট। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি যেটা, আমি আমার জীবনে যত কাজ বলেন বা কোনো কিছু আমার যদি, আমি ওই যে একটা জিনিস নিয়ে যখন বসে থাকি তখন বসেই থাকি যে এটা আমাকে এনিহাও, আমি পারবো না, কেন আমি অনেক কিছুই পারি না, ডেডিকেশন। আমি পারি না অনেক কিছুই। না পারাতে কোনো ব্যর্থতা আমি আসলে মনে করি না, বাট দেন আমার কথা হচ্ছে আমি শিখবো, ওকে, শিখতে তো পারবো। বেশ কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু জাস্ট কমেন্ট গুলো জি দ্রুত জি, পড়ে নিই। তাসলিম আক্তার, তাসলিম আপু কমেন্ট করেছেন, দেখে ভালো লাগছে নাভিন আপু। থ্যাংক ইউ আপু। ওকে, যারা পছন্দ আর রূপা আপু আরেকটা কমেন্ট করেছে, সাদিয়া রূপা, যারা পছন্দ করে বাচ্চাদের সাথে সময় কাটানো এবং জীবন ভিত্তিক অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নেওয়া হয়নি, আহ, তাদের জন্য ডে কেয়ারে কাজ শুরু করার জন্য কি অ্যাপ্রোচ হওয়া উচিত? আমরা মনে হয় এটা কভার করে ফেলেছি না, যে, ডে কেয়ারে কাজ উনি কাজ করতে চায় হয়তো বা খুলতে চায় না। ও আচ্ছা, ডে কেয়ারে কাজ শুরু করার জন্য, হ্যাঁ। কাজের জন্য আমি ছোট্ট করে বলে দিই আপুটাকে, আপু কাজের জন্য হচ্ছে কিছুই না, কাজ আপনি যদি কোথাও কাজ হয়ে যায়, যেমন আমার যে এমপ্লয়ি রাইট নাও, আমার দুইজনের মধ্যে একজনের কিন্তু ইসি লেভেল 1 নেই। তো আপনার ইসি লেভেল 1 থাকতে হবে এমন কোনো কথা নেই। এবং আপনি আম, আম, যখন আপনি কোনো কাজে ঢুকে যাবেন, অল ইউ নিড যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর হচ্ছে সিপিআর যেটা, ওটা লাগবে, তাহলে হচ্ছে আপনি কাজে ঢুকতে পারবেন। আরেকটা ইনফরমেশন আমি একটু দিয়ে দিই আপনাদের, ডে কেয়ার নিয়ে যদিও কভার হয়েছে। আমি যে ডিপ্লোমা করছি ভাইয়া ইসি, এটা হচ্ছে আমি সম্পূর্ণ ফ্রি করছি, ফ্রি করছি। আমি এজ এ যে আমি যেহেতু আমার যেহেতু ডে কেয়ার আছে, তো লেভেল 1 2 3 এই তিনটাই তো, লেভেল 1টাকে এমনিতে কাউন্ট করা হয়, 2 আর 3টাকে ডিপ্লোমা ধরা হয় আর কি। তো এইটা আপনি প্রথমে পে করবেন, পে করে যখন আপনি পাশ করে ফেলবেন তখন ওরা হচ্ছে মানিটাকে রিইনভেস্ট করবে, ইটস কাইন্ড অফ ফ্রি। সো এইটা একটা সুবর্ণ সুযোগ, এবং সেম যারা কাজ করবে তাদেরও কিন্তু সেম। ওকে, দ্যাটস এ ভেরি নাইস পিস অফ হ্যাঁ, এটা ইনফরমেশন, হচ্ছে থ্যাঙ্কস ফর খুব ভালো শেয়ারিং। জিনিস। অ্যান্ড আমাদের সাথে দেখছেন মাধিয়া খান জিতা, সামাইল আহমেদ, আরমান হোসেন, নিক নিক ভট্টাচার্য, হামিম ভাই, আহ, কিমিয়া অরিন, অরিন আপু দেখছেন আমাদের সঙ্গে। রূপা আপু একটা কমেন্ট করেছেন, ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দেওয়া যেতে পারে। ওকে আপু, আমরা ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দেবো। থ্যাংক আমাদের ইউ। সাথে হ্যাঁ, অনেকেই দেখছেন, ইফতেখার ভাই, ঝর্ণা, নাবিল আপু, আমাদের রঙ্গন ভাই। সো ওকে, লাস্টে আরো দুইটা কমেন্ট আছে, আমি পড়ে নিচ্ছি। রঙ্গন ভাই, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড ইউ ওয়ানা লিভ ফর ইউর কিডস, স্পেশালি ফর ইউর ডটার? অ্যান্ড আমি লাস্ট কমেন্টটাও পড়ে নিচ্ছি। নিক ভাইয়া লিখেছেন, আমরাও একটু দেখেছি। আচ্ছা, এটা আপনার যখন কথা বলছিলেন তখন আচ্ছা বলেছে। আচ্ছা। তো রঙ্গন ভাইয়ের প্রশ্নটার অ্যান্সারটা একটু জি জি, যদি দিতেন। অবশ্যই আবার একটু বলতেন যদি ভাইয়া। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড ইউ ওয়ানা লিভ ফর ইউর কিডস, স্পেশালি ইউর ডটার? আচ্ছা, আমি আসলে ডটার বা সান
আমার কাছে দুজনই সমান, আমাদের দুজনের কাছেই দুজনই সমান। আমিও যেমন আসলে আমাকে যখন আমি মেয়ে মানুষ এটা করতে পারবা না, আমি ছেলে মানুষ এটা করতে পারবা না, এই জিনিসগুলোতে আমি একটু বিরক্ত হই কোশ্চেন গুলোতে। আসলে আল্লাহ আমাদেরকে কিছু কিছু জিনিস ছেলে মেয়ে হিসেবে ডিফারেন্ট একটু তৈরি করেছে, বাট ছেলেদেরকে কিছু ক্যাপাবিলিটি বেশি যেমন আছে, মেয়েদেরও কিন্তু আছে। সো কাইন্ড অফ সমানই আমরা, আমার কাছে এটা মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যদি আমার ওন চিলড্রেনের জন্য কিছু যদি রেখে যেতে চাই ভাইয়া, আমি যখন ছোট ছিলাম তো আমার প্যারেন্টসের কাছে অলওয়েজ শুনতাম যে তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমাকে পড়াশোনায় ভালো করতেই হবে, কোনো উপায় নাই। এই জিনিসটা হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে বলি না, যেটা আমি আমার বাচ্চাদেরকে বলি যে তোমরা যেটাতে ভালো ওটাতে মাস্টার হবা। আমি বলবো না যে তুমি শুধু পড়াশোনাতেই ভালো করতে হবে, তুমি যদি স্পোর্টসে ভালো হও, মাস্টার অফ দ্যাট ওয়ান, এবং ওইটা তোমাকে লিড করে অনেক উপরে নিয়ে যাবে। এবং উইচ ইজ ট্রু, এটা আমি আমার লাইফে দেখেছি ভাইয়া। আমার পরিচিত অনেক আম, যারা এখন মাশাল্লাহ অনেক ভালো ভালো জায়গায় আছে, এবং তারা কিন্তু তাই করেছে। ইট কুড বি লাইক সিঙ্গিং হইতে পারে, ডান্সিং হইতে পারে, লাইক লেটস সে অ্যাঙ্কারিং হতে পারে, বা যেটা তুমি জানো ওটাকে তুমি মাস্টার বানাই ফেলবা, কোনো রকম হলে হবে না। ওকে, এটাই হচ্ছে আমি চাই না কোনো অ্যাডভাইস আমি কাউকে দিব না, বাট আমার নিজের বাচ্চাদেরকে এটা আমি বলি। গুড। দ্যাটস অলসো নাইস পিস অফ ইনফরমেশন যদি বলি। ওকে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা বা চলুন এই পর্বে এই সময়টাতে একটু দেখে আসি যে আমরা বলছি যে ওকে নাবিন হক এই করতেছেন, সে নিজেও বলতেছেন যে আমি এই কাজগুলো করতেছি। সো লেটস সি হোয়াট আদার্স পিপলস থিংস অ্যাবাউট নাবিন হক। সো আমরা কিছু ভিডিও কালেক্ট করেছি আপনাদের জন্য, আমরা সেই ভিডিওগুলো প্লে করছি এখন। আগে বলে রাখছি, হজবরল শো, টেকনিক্যাল ডিফিকাল্টিজ হতেই পারে, সরি ফর দ্যাট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল হক বলছি। আমি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাস পাওয়ারে কর্মরত আছি। আজ অ্যাকচুয়ালি আমি আমার নিজের সম্বন্ধে বেশি কিছু বলবো না। আমি আমার জীবন সঙ্গিনী নেভিন ওর সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি। সে খুবই নিষ্ঠাবান, ডাইনামিক এবং হার্ডওয়ার্কিং লেডি, এবং সে আজকে একজন মা এবং একটি ডে কেয়ার চালায়। এছাড়া সে একটি অনলাইন বিজনেস করে। সে তার ডেডিকেশন এবং কঠোর পরিশ্রম দ্বারাই আজকে এই পর্যায়ে পৌঁছেছে। আহ, সে খুবই সহজেই মানুষের সাথে মিশতে পারে এবং মানুষকে হেল্প করার চেষ্টা করে। তার খুবই খুবই একটা সুন্দর মন আছে। আমি তাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে খুবই সৌভাগ্যবান। আহ, আমি তার আশা করি সে তার স্বপ্ন পূরণে সফল হবে এবং তার সব বাকেট লিস্ট সে পূরণ করতে পারবে। এবং আমি মনে করি সেই সমাজে একজন অনুকরণীয় আইকন, যে কোনো নারী তাকে ফলো করতে পারে এবং তার ফুটপ্রিন্ট যদি ফলো করে তাহলে তারা সহজেই আহ, তার মতো এবং তার চেয়েও বেশি উন্নতি করতে পারবে। আর নেমিনকে আমার অনেক শুভেচ্ছা এবং অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ গাইস। আসসালামু আলাইকুম। আমি হাজী আব্দুল কাইয়ুম খান, নেভিনের বড় মামা। নেভিন আমাদের গর্ব, নেভিন আমাদের অহংকার, নেভিন আমাদের ভালোবাসা। নেভিন ছোটবেলায় অনেক পরিশ্রমী ছিল, ছোটবেলায় অনেক ভালো ছাত্রী ছিল। সে খেলাধুলা, স্কাউটিং, সাইকেলিং সকল ব্যাপারে অনেক পারদর্শী ছিল। সে অনেক দায়িত্বশীল, সে অনেক মানুষকে সম্মান করে, আমাদেরকে সম্মান করে, হাসি মুখ, পজিটিভ চিন্তা ভাবনা, সবসময় তাকে একটা আলাদা অনন্য করে রাখে আমাদের মাঝে। আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। সে অনেক স্ট্রাগল করে এই অবস্থায় এসে পৌঁছেছে। আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করি, সে যেন আরো আরো অনেক বড় হয়। হ্যালো, আমি এসডি রুবেল। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আহ, ছোট্ট করে বলবো যে রাবিন ইজ মাই ফ্যামিলি ফ্রেন্ড। আপনারা তাকে যেভাবে চিনেন, সে একজন এন্টারপ্রেনার, ওমেন্স আইকন। তো অ্যাকচুয়ালি ইন এ শর্ট ওয়ার্ড আমি বলবো যে নাবিন আসলে খুব স্পিডি অ্যান্ড ডায়নামিক একজন লেডি, এবং সে চেষ্টা করে অসাধ্যকে খুব অল্পতে সাধ্য আনার। আর তার একটা গুণ হচ্ছে সে খুব পেশেন্স আছে তার যে কোনো কাজকে জয় করার।
তো আমার কাছে মনে হয় যে একজন মানুষের একাগ্রতা, স্মার্টনেস এবং পেশেন্স এবং গোল যদি ফিক্স থাকে, তাকে আসলে খুব একটা পিছনে ফেলে রাখা যায় না, যার কারণে হয়তো নাবিন এগিয়ে যাচ্ছে। তো নাবিনের জন্য আমার অন্তঃস্থল থেকে শুভকামনা। আজকে নাবিন আপু সম্পর্কে বলতে হবে। So Navin Appu is very close to me. I really love her. She is so charming and so adventurous. She has always sweetest smile on her face, and she is always happy. Like she's such a great person in our community, and she likes to explore. She's always in everything, and she's so happy. I'm so happy to wait for Navin Appu's interview today. And all the best. Love you. আমাদের রেজিনাবাসী এবং রেজিনার বাইরে থেকেও সবাই আপনার সম্পর্কে কি আহ, বক্তব্য দিয়েছেন? আপু, আমি সবাইকে একটু থ্যাংক ইউ বলতে চাই আসলে। আমার হাজবেন্ড এবং এজি রুবেল ভাই, আসলে উনি খুবই ফেমাস একজন মানুষ। উনি যে আমার জন্য একটা ভিডিও আপনাদেরকে দিয়েছে, আমি আসলে খুবই, কি বলবো, অসম্ভব অসম্ভব ধন্যবাদ। মোহনাকে অসম্ভব ধন্যবাদ। আর আমার মামার কথা কি বলবো আসলে, বললাম তো, আমাকে সবাই কুইন আসলে করে। আমার মামাকে আমি বলেছি উইদিন এ ফিউ মিনিটস সে পাঠিয়ে দিয়েছে। ওকে, অ্যান্ড স্পেশালি ধন্যবাদ এসডি রুবেল ভাইয়াকেও, জি, যে আমাদের অবশ্যই। শোতে ওনার একটা ভিডিও আমরা প্লে করেছি। আপু, আমি আর একটা প্রশ্নে যাওয়ার আগে আমাদের আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে এসেছে, হ্যাঁ। ইফতিকার আলম ভাইয়া করেছেন। ডিজিটাল ওকে। ও, নবীন, আপনার একটা ফ্রেন্ডের ভিডিও রয়ে গেছে আচ্ছা, আমাদের এখানে, এটা প্লে হয়নি, আমি এখনো ভিডিওটা দিচ্ছি। জি জি। অনেক আমি আজ কিছু সময়ের জন্য এমন একজনের কথা বলবো যে কিনা একজন রিমার্কেবল ওমেন। নেভিন নেভিন একজন সাকসেসফুল মাদার অফ বিউটিফুল 2 চিলড্রেন এবং একজন রীতিমতো সুন্দরী বউ মুকুল ভাইয়ের। আর আমার সে খুবই ক্লোজ ফ্রেন্ড। আজ থেকে প্রায় 10 সাড়ে 10 বছর আগে তার সাথে আমার পরিচয়, এবং তখন থেকে সে আমার অনেক প্রিয় বন্ধু। আমার অনেক খারাপ সময়ে আমি তাকে পাশে পেয়েছি। She is a very kind-hearted and resilient woman. সে শুধু পার্সোনাল লাইফেই সাকসেসফুল নয়, সে কিন্তু একজন পাওয়ার হাউস এন্টারপ্রেনার, যার কিনা শুধু একটা নয়, দুটো বিজনেস। সব মিলিয়ে সে একজন অ্যামেজিং হিউম্যান বিং। I am very honored to have her as a friend. সো সরি ফর দ্যাট, আপনার ফ্রেন্ডেরই এটা রয়ে গেছিল। না, থ্যাংক ইউ সো মাচ মো। আমার অনেক পুরাতন ফ্রেন্ড আসলে, আমাদের ক্যালগিতে, যেটা বললাম যে আমার অনেক হিউজ একটা ফ্রেন্ড বেজ আছে। সে হচ্ছে একজন, খুবই ধন্যবাদ তোমাকে মো। ওকে, তো আমি প্রশ্নে ছিলাম, আমরা প্রশ্নের পর আমাদের আরো গুরুত্বপূর্ণ দুই একটা টপিকে আমরা আলোচনা করতে হবে। ইফতেখার আলম ভাই প্রশ্নটা করেছে, ডিজিটাল মার্কেটিং এ স্টুডেন্টদের অপরচুনিটি কেমন? ফুল টাইম জব থাকার জবের পাশাপাশি সাইড সাইড হ্যাসেল হিসেবে ডিজিটাল মার্কেটিং নিয়ে আয় করা কি সম্ভব? স্টুডেন্টদের জন্য হুম। এই বিজনেসটা আমি যখন প্রমোট করি, আমরা কিন্তু বলেই দিই যে এটা আপনি সাইড হ্যাসেল হিসেবে শুরু করতে পারেন। এটা বলার কারণটা কিন্তু এটাই যে আসলে দেখেন, কোনো একটা বিজনেস শুরুতেই কিন্তু আপনাকে ব্রেড এন্ড বাটারে সবকিছু দিবে না। এটা চিন্তা করাও, যদি আমি ডে 1 থেকে ব্রেড এন্ড বাটার এটাকে নিয়ে আসতে চাই, এটা পসিবল না। আমরা প্রত্যেকেই সাইড হ্যাসেল হিসেবে শুরু, আপনি ফুল টাইম জব না করলেও শুরু করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। আমি জাস্ট বলছি যে আপনি যদি আপনার অন্য জব থাকে, যেহেতু এটা টাইম খুব কম লাগে, তো আপনি সাইড হ্যাসেলে শুরু করতে পারেন। এবং এটার সম্ভাবনা এত ভালো, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিই যে আমাদের যারা শুরু করেছেন 3-4 বছর হয়ে গেছে, ইভন আমার পরিচিত আমার একজন পার্টনার আছে যে আপনার উইদিনে 10 মান্থে উনি ওনার জব কুইট করেছে, এবং উনি গভর্নমেন্ট জব করতেন। ওকে, হ্যাঁ, তো ওনার
আর্নিং আপনার, আমি অ্যামাউন্ট গুলো ভাবে আসলে বলতে চাই না, কারণ শুনতে ভালো লাগে না। হুম হুম তো আপনি একটা বুঝেন যে একটা সংসার, আম, দুটা বাচ্চা সহ হাজবেন্ড ওয়াইফ, এই ধরনের সংসারগুলো নর্থ আমেরিকার মতো জায়গায় আপনি একটা জব কুইট করে ফেলছেন, এবং কতটুকু ওকে কস্ট আসলে হলে আপনি ওই জবটা ছাড়তে পারবেন। তো জাস্ট খালি এতটুকুই বুঝে নেন যে এটা ফিউচার আসলে অসম্ভব ভালো ফিউচার। হ্যাঁ, বাট আপনি যদি বলেন যে আমি কি এখন থেকেই তাহলে জব টব সব ছেড়ে শুরু করব, নট নেসেসারিলি। আমি যেমন করিনি, আমি শুরু করেছি সাইড হ্যাসেল হিসেবে, এবং আমার যেটা কি, আমার তো দুটোই বিজনেস, সো আমি দুটাকেই রান করতে পারি, এবং দুটাই আমার বাসা থেকে। যেটা হচ্ছে আমার গোল ছিল যে আমার পরিবার, আমার বাচ্চাদের কিন্তু কোনো প্রবলেম হয় না দুটো হুম চালাতেই। আমার ডে কেয়ারও যেহেতু আমার এমপ্লয়ি থাকে, তো ওখানেও কিন্তু বেশ একটা সময় আমার হাতে থাকে। তো ওইটাই আর কি, যে যেটা আপনার যারা আসলে জবের পাশাপাশি শুরু করতে চান, অত বেশি সময় দিতে হয় না, তো এটা শুরু করতে পারেন। ওকে থ্যাংক ইউ আপু হ্যাঁ, থ্যাংক ইউ তো ইফতি ভাই আমাদের আপনার প্রশ্নের জন্য। আমাদের আমাদের এগুলো কিছু বা অল্প কিছু প্রশ্ন চলে রয়ে গেছে, আমরা ওগুলো করে ফেলি। ওকে সো আপু আপনার কাছে আমাদের আরেকটা জানতে চাওয়া যে আপনি বলেছিলেন যে আপনি শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ আর্লি ট্রেনিং সেন্টার খুলতে চান, আর্লি ডে কেয়ার, আর্লি ডে কেয়ার। ডে কেয়ার যেটা আর কি, হ্যাঁ সেন্টার যেটা এখন সেন্টার। যেটা হচ্ছে, এটা তো আমার গ্রুপ ডে কেয়ার, এটা আমার বাসাতে। তো আমার আমার অনেকগুলো ড্রিমের ভিতরে এটা একটা ড্রিম আসলে ভাইয়া, যে আমার একটা সেন্টার ওপেন হবে, এবং এটার জন্য অনেক কিছুই আমি অলরেডি করেছি। বাট এটার জন্য একটা যেটা জিনিস হচ্ছে, আমার ডিপ্লোমাটাকে ফিনিশ করতে হবে। আমি ওকে যেহেতু অনেক কিছু করি একসাথে, তো আমি ফুল টাইম পড়াশোনাটা করতে পারি না, তো আমাকে যেটা করতে হয়, একটা কি দুটো কোর্স নিয়ে নিয়ে শেষ করতে হয়। তো ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে সুন, তখন হচ্ছে আমি এটার প্রসেসটা শুরু করব। এবং এইটা যেটা বললাম যে আসলে আম, উম, আমি ওভাবে মেয়েবাদী কোনো কিছু বলতে চাই না, বাট আমার কাছে মনে হয় যে না, আসলে আমরা মেয়েরা মানেই হচ্ছে মানে জাস্ট কোনো রকম একটা জব করছি, পড়াশোনা করছি, এখন এই জন্য কাজ করতে হবে। নন নেসেসারিলি আপনার আমাকে অনেকে বলে আমি নাকি বোল্ড, তা আমার কাছে মনে হয় যে বোল্ড ওমেন হিস্ট্রি ক্রিয়েট করে, মেবি আই মাইট ক্রিয়েট হিস্ট্রি। ডেফিনেটলি ইউ উইল। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখব। আসলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও বেশ কিছু টপিক আমরা কভার করতে পারিনি, এটা সবসময় হয়। অসুবিধা নাই, 1 ঘন্টা আসলে, হ্যাঁ। হ্যাঁ যে 1 ঘন্টার সময়, সো দ্যাটস ওয়াই আসলে থিঙ্কিং যে উই হ্যাভ টু ডু দ্য নাভিন হক টু আর অন্য কোনো ইয়েতে আপনার সঙ্গে আমরা আরো কথা অবশ্যই। বলবো। তো সুপ্রিয় দর্শক, আমরা আসলে আজকে কথা বলছিলাম আমাদের রিজনারি পরিচিত মুখ নাভিন হক আপুর সাথে। সো উনি একেধারে বানজি জাম্প থেকে শুরু করে মোটর বাইক চালানো, এবং যেটা বললাম যে আমাদের একমাত্র ফিমেল মোটর বাইক লাইসেন্স হোল্ডার বা আমার পরিচিত। বাই দ্য ওয়ে আমি নিজেও একজন বাইকার ছিলাম দ্যাটস ভেরি বাংলাদেশে। গুড ভাইয়া। তো আমার লাইসেন্স নিয়ে ঢাকা নেন। ঢাকা রাস্তায় 177 মাই স্পিড রেকর্ড। ওয়াও। ওকে সো এনিওয়ে, তো একটা ফিমেল হিসাবে, একজন নারী উদ্যোক্তা হিসাবে রেজানাতে উনি যে দৃষ্টি স্থাপন করেছেন এবং যে ইন্সপিরেশন স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমরা চাই যে সবাই ওনার বা এই স্টোরিগুলো দেখুক। সো আপু, এনি ফিউ লাস্ট ওয়ার্ডস ফর আওয়ার ভিউয়ার্স? ধন্যবাদ সবাইকে আসলে দেখার জন্য, মানে অসংখ্য ধন্যবাদ। আমি ভাইয়ারা যখন আমাকে বলেছে যে আপু আপনাকে নিয়ে একটা বায়োগ্রাফি করতে চাই, তো আমি ভাবলাম যে আচ্ছা, বায়োগ্রাফি করার মতন আমি ঠিক জানি না যে আমি আসলে ওরকম প্রেজেন্ট করে বলবো মানুষ শুনবে বা মানুষ মজা পাবে কিনা, বোরিং হবে কিনা। আমি ঠিক জানি না যে আপনাদের আসলে কেমন লেগেছে। বাট অ্যাজ আই সে, আমি কাউকে কোনো অ্যাডভাইস দিতে চাই না। আমি যেটা আমার জীবন থেকে হয়েছে, আমি কখনো কোনো কিছুতে না আমি হার মানিনি। আমি অলওয়েজ কিপ গোয়িং করেছি, এবং আমার কাছে মনে হয় যে আপনি যখন ইউ কিপ গো, সাকসেস ইনশাল্লাহ আপনার আসবেই আসবে। এটা মানে এটা থেকে মানে স্বয়ং আল্লাহ যদি না চায় তাহলে আর হবে না, তা না হলে সাকসেস আসবে। সেটা হয়তো বা কারো 6 মাস, কারো 1 বছর, বাট আসবে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু আপনার থ্যাংক ইউ আজকের সময়ের আপনাদেরকে। জন্য। সো দাস, শেষ কথা হচ্ছে বগুড়া থেকে রেজাইনা এবং গ্রেড 11 থেকে বাইক চালানো, মাতৃত্ব থেকে মিডিয়া পর্যন্ত নবীনদের গল্প, সাহস, আত্মবিশ্বাস আর নতুন করে এগিয়ে যাওয়ার যে গল্পটা আপু আমাদের সাথে শেয়ার করলেন, তিনি আসলে আমাদের মনে করিয়ে দেন নারী মানেই সীমাবদ্ধতা নয়, নারী মানেই সম্ভাবনার নতুন দরজা। চলতে শেখা, গড়তে শেখা, স্বপ্ন দেখা, এই সবই আসলে নারীর অধিকার। আর ফাতেমা, আপনার এই সাহসী অগ্রযাত্রার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখছেন শুনছেন, এই গল্পটা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, নিজের হয়ে ওঠার জন্য কারো অনুমতির দরকার নেই, নিজে হয়ে ওঠার জন্য আসলে নিজের ইচ্ছাটাই যথেষ্ট। True. তো এই ছিল আমাদের আজকে এই হার স্টোরি।
অ্যান্ড আশা করি সামনের কোনো পর্বে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।